হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? জি স্যার। তোমাদের অলরেডি কিন্তু আমি কিন্তু স্যাম্পল 3 প্রশ্ন কিন্তু আপলোড করেছি, মনে রাখবা। যে স্যাম্পল কোশ্চেন গুলো দিয়েছি মিড টার্মে, কিন্তু স্যাম্পল কোশ্চেন গুলো থেকে প্রশ্ন আসবে। কালকেও মানে হচ্ছে যে আমি স্যারের সাথেও কথা বলছি, আসাম স্যারের সাথে। তো হচ্ছে যে স্যাম্পল কোশ্চেন গুলো থেকে কিন্তু প্রশ্ন করবো, কেমন, মিড টার্ম পরীক্ষাতে। সুতরাং তোমরা কিন্তু স্যাম্পল কোশ্চেন গুলো সলভ করো, তাহলে মিডের প্রশ্নগুলো পেরে যাবে। স্যার স্যাম্পল 2 থেকে কিছু কোশ্চেন ছিল। আচ্ছা, আমরা শুরু করি। সবাই আসছে নাকি এখন আসছে না? 20 জন মাত্র জয়েন করছে। স্যাম্পল 3 কোশ্চেন দিয়ে দিছি, দেখছো বোধ হয় নাকি? হ্যাঁ স্যার, দেখেছি। জি হ্যাঁ, স্যার। কারণ হচ্ছে যে স্যাম্পল কোশ্চেন গুলো পারলে মিডের গুলো কিন্তু পেরে যাবে, কারণ মিডে কিন্তু দিছি স্যাম্পল কোশ্চেন থেকে কিন্তু মিডে পরীক্ষাতে কিন্তু প্রশ্ন দিয়েছি, কেমন। সুতরাং তোমরা স্যাম্পল প্রশ্নগুলো ভালো করে সলভ করবা, ইনশাল্লাহ তাহলে পেরে যাবা। কি বলছি বোঝা গেছে তো নাকি? জি স্যার। স্যার সিটি 2 কি স্যাম্পল কোশ্চেন 2 সহ আপলোড করব? হ্যাঁ, অবশ্যই। সিটি 2 কিন্তু স্যাম্পল, প্রত্যেকটাই স্যাম্পল প্রশ্ন এবং হচ্ছে সিটি। সুতরাং হচ্ছে যে যেহেতু আমি স্যাম্পল প্রশ্ন দিয়েছি, সিটি প্রশ্ন দিয়েছি, সুতরাং স্যাম্পল সিটি প্রশ্ন দিয়েছি না, সিটি 2 প্রশ্ন দিয়েছি না তোমাদের? জি স্যার, জি দিছিলেন তো। স্যার দিছেন। হলো স্যাম্পল 2 প্রশ্ন এবং সিটি 2 প্রশ্ন সলভ করে জমা দিবা। এগুলো সলভ করলে যেটা হবে, তুমি মিড টার্ম গুলো পেরে যাবে। বুঝছো তো কি বলছি? মিড টার্মে যেগুলো দিচ্ছি ওগুলো পেরে যাবা। মিড টার্মের সব প্রশ্নগুলো কিন্তু আমি স্যাম্পল প্রশ্ন থেকে দিয়েছি। সুতরাং হচ্ছে যে স্যাম্পল প্রশ্নগুলো যদি সলভ করতে পারো, তাহলে মিডের প্রশ্নগুলো সলভ করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে। এবার আমরা তোমরা ইয়ে সম্পর্কে কি বলতেছিলা বলো, কি সমস্যা শুনি। যে আহ, স্যার একটা কোশ্চেন ছিল যে ইনসাইড এক্স অফ রাইট চাইল্ড এন্ড লেফট চাইল্ড, একটা কোশ্চেন ছিল। ইন্ডেক্স 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 হ্যাঁ, এই ইন্ডেক্স, হ্যাঁ স্যার, ওই কোশ্চেনটা বুঝে নাই। বলছি যে হিপ শটে ফাদারের ইন্ডেক্স যদি আই হয়, তাহলে লেফট সাইডের ইন্ডেক্স কত হবে, আর রাইট সাইডের ইন্ডেক্স কত হবে ফাদারের সাপেক্ষে, অ্যারে দিয়ে কিন্তু আর। স্যার অ্যালগরিদমটা পুরোটাই লিখতে হবে নাকি, না মানে? না না, ওইখানে হচ্ছে জাস্ট হলো তুমি বললে হবে যে এই হবে, লেফট সাইডের ইন্ডেক্সে এত হবে, রাইট সাইডের ইন্ডেক্স এত হবে, এটা বললে। আর স্যার ওই যে হচ্ছে বিগ ও, আর তারপরে হচ্ছে ওমেগা ওর, ওগুলা হচ্ছে যে প্রমাণ প্রুফ গুলা, ওগুলাতে স্যার এন এর মান কি এন ইকুয়াল 1 থেকেই ধরবো? কত ধরবে সেটা তো তুমি জানো, কারণ এরকম একটা প্রুফ মানে কিন্তু আমি ক্লাসে করে দিয়েছি কিন্তু। হ্যাঁ, মানে 1 এর নিচে তো ধরা যাবে না, দেখা যায় যে না, ওয়ান মাইন, নিচে তো না, মাইনাস তো ধরা যাবে না, কারণ মাইনাস তো নেগেটিভ তো ধরা যাবে না। মানে তাহলে সর্বনিম্ন হচ্ছে 1 থেকে। ওয়ান থেকে আর কি, হ্যাঁ, পজিটিভ আর কি, হ্যাঁ। তারপর যেটা হয় ওই জাস্ট আমরা অসমতা দেখায় প্রুফ করে দিলেই তো হয়ে যাবে না স্যার? হ্যাঁ, ওই যে ক্লাসে একটা করে দিচ্ছি, যে ওটা থিটা নোটেশন একটা করে দিচ্ছি, ওটা মাথা। হ্যাঁ থিয়েটারটা, হ্যাঁ। আর তারপর স্যার ওই যে ইয়া আছে যে, ওই আপনি যে আমাদেরকে টাইম কমপ্লেক্সিটি বের করতে করতে দিয়েছেন, ওইখানে সিডি ছিল হচ্ছে রিকারশন। স্যার ওইখানে তো আপনি কোনো হচ্ছে রিটার্ন দেননি, মানে ইফ এটা তাহলে এটা, এলস এটা রিটার্ন, তো স্যার এখন তো রিটার্ন রিটার্ন স্টেটমেন্ট না, নেই। না না দিলে কিছু যায় আসে না, রিটার্ন না দিলে অনেক ক্ষেত্রে কাজ করে। ছোট ফাংশন ক্ষেত্রে রিটার্ন না দিলেও কাজ করে, সে রিটার্ন অটোমেটিক পেয়ে যায় আর কি, হ্যাঁ। আচ্ছা। আর স্যার ওই যে বাকেট শর্টে আমরা তো হচ্ছে প্রত্যেকটা ঘরে হচ্ছে ছোট থেকে যে সিরিয়ালে বসাবো, তো ওটা যখন ডিসেন্ডিং এ করবো তখন কি আমরা উল্টা বসাবো, মানে বড়টা আগে তারপর, মানে বড় থেকে ছোট বসাবো এক একটা ঘরে? ওটা আনসারটা বোধহয় আমরা না জিজ্ঞাসা করি আর কি, না, কারণ আনসারটা তুমি চিন্তা করো, তুমি একটু বুদ্ধি খাটাও, বুদ্ধি খাটায় দেখো যে তুমি যদি যেটা বলছো যে স্যার বড় থেকে ছোট দিকে যদি বসাই তাহলে কি হবে।
ডিসেন্ডিং করার জন্য। হ্যাঁ, তাহলে কি হবে, মানে যদি কাছাকাছি হয় তাও তো আপনি মার্কস দিবেন না? তুমি করে দেখাও, তুমি পারবা। ওগুলো তো জাস্ট হলো ছবি ছবি এঁকে করলেই তো বোঝা যাবে যে হচ্ছে কি হয় না, না? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার। স্যার স্যার বলো। স্যার আপনি কি আমাদের আবার হোম অ্যাসাইনমেন্ট দিবেন, কারণ আমরা তো এতগুলো স্যাম্পল কোশ্চেন করতেছি। হ্যাঁ, হোম অ্যাসাইনমেন্ট দিব না, আর অনেক অ্যাসাইনমেন্ট তো দিচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে স্যার, এটাই জানার জন্য। অনেকগুলো তো অ্যাসাইনমেন্ট দিচ্ছি, অ্যাসাইনমেন্ট গুলো করবা। আচ্ছা, তো স্যাম্পল অ্যাসাইনমেন্টও দিচ্ছি, আবার হলো সিটিও দিচ্ছি না। তো তোমরা আস্তে আস্তে সলভ করো, কারণ হচ্ছে যে সময় কিন্তু বেশি নাই, মিড টার্ম পরীক্ষা কিন্তু কাছাকাছি চলে আসছে, তাই না? মিড টার্ম তো বোধহয় এই মাসেই, না এই মাসে না মিড টার্ম পরীক্ষা? জি স্যার এই মাসে। এই মাসে, তাহলে আমাদের তো আর মিড টার্মের আগে আমরা ক্লাস কয়টা পাবো? ও, তোমাদের না কালকে ক্লাস আছে ওই কিন্তু স্যার আপনার ক্লাসের মেকআপ নাই, কালকে শনিবারের মেকআপ। কালকে শনিবারের মেকআপ না রবিবারের মেকআপ? না স্যার কালকে শনিবারের 9 তারিখে নেক্সট উইকে আপনারটা, নেক্সট উইকের মানডেতে আপনারটা। ও মানে শিওর তো তোমরা না? জি স্যার। জি স্যার। আমি তো ভয় পেয়ে গেছি, কারণ আমি কালকে করোনা টিকে দিয়ে যাবো, তো এই জন্য আমি চিন্তা করলাম যে আমি তো তোমাদের ক্লাস তাহলে শিফট করে দিব আর কি, এটা মনে করছিলাম। তো যাই হোক, তোমরা ভালো স্যার আমাদের ভার্সিটিতে ভ্যাকসিনটা কবে আসবে? এখনো তো ইউনিভার্সিটি কিছু জানাই নাই। আমি হচ্ছে যে ওই টিচার কোটাতে দিচ্ছি আর কি। আমার তো এমনি কোভিড করোনা হয়েছিল, তো করোনা হয়েছে গত বছর আর কি, না? তো হচ্ছে যে এরপরে আলহামদুলিল্লাহ এখনো সুস্থ আছি আর কি। গত বছর আমার অগাস্টের দিকে বোধহয় হয়েছিল, অগাস্ট কি সেপ্টেম্বর দিকে। তো ঠিক আছে, আমরা শুরু করি কেমন? তো আমরা প্রথমে স্ক্রিন শেয়ার তো দিলাম। তোমাকে আসলে আমার কথাটা ক্লাসে কিছু বুঝো নাকি বুঝো না? এই ছেলে মেয়েরা কেমন কথা শুনতেছো? জি স্যার। জি স্যার বুঝতে পারি স্যার। এবার একটু ফাস্ট যাচ্ছি। গতবার হচ্ছে কারণ গতবার অনেক কিছু পড়ায় নাই, বুঝছো তো? তো গতবার অনেক কিছুই পড়ায় নাই, কিন্তু হচ্ছে এবার সবকিছুই পড়াচ্ছি। স্যার বললেন যে সবকিছু পড়াইলে ভালো, কারণ আমাদের স্টুডেন্টের মধ্যে অনেকে তো ভালো আছে, ওরা যেগুলো জানলে ওদের জন্য সুবিধা হবে আর কি। স্যার আমাদের স্যার ওই স্যাম্পল কোশ্চেন 2 তে হিপ সর্টের স্যার অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারটা করতে বলছিল। অ্যাসাইনমেন্টটা করে দিয়েছি ক্লাসে। জি স্যার। স্যার ওখানে কি স্যার মেকানিজমটা দিব, নাকি জাস্ট বলছে যে কোশ্চেনের ডেটা তারা সর্ট করে দিতে, নাকি স্যার আমরা হিপ ট্রি একে সর্ট করে দেব খালি? হিপ শর্টটা হিপ ট্রি না আঁকলে তুমি কেমন দিবা? যে তোমাকে তো হিপ ট্রি আঁকতেই হবে। মানে স্যার হিপ সর্টের যে স্যার মেকানিজমটা ওইটা তো স্যার অনেক বড়, প্রায়। হ্যাঁ, ওটা বড়, ওটা করেই করতে হবে। ওইখানে কয়টা ডেটা দিচ্ছি, কাটা তো বেশি দেয়নি। স্যার স্যাম্পল কোয়েশ্চেন গুলো স্যার আমরা যে স্ক্রিপ্ট গুলো দিচ্ছি না, পরবর্তীতে কি আপনি কি স্যার ওইগুলো কারেকশন করে দিবেন? ওগুলো আমি তো দেখে দিব, কিন্তু হচ্ছে কেউ কেউ আমাকে আসতে পারে যে স্যার আমার নাম্বার কম দিচ্ছেন কেন। সেক্ষেত্রে হচ্ছে যে আমি হচ্ছে আনসার দিব, কিন্তু হচ্ছে তোমার কাছে তো নিশ্চয় একটা কপি আছে না? তোমার মেইলের স্ক্রিপ্ট মধ্যে দিয়ে দিচ্ছেন না? স্ক্রিপ্ট দিব না আমি, জাস্ট হলো কেউ দেখতে চাইলে স্ক্রিপ্টে দেখাবো যে ভুল কোথায় হয়েছে। কেউ যদি ধরো মার্কস কম পাইছে, হ্যাঁ এটাই আমি আমি স্যার কেন কম পাইছি আর কি, সে জানতে চায় আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে না স্যার, ভুলটা দেখার জন্য, যদি কোথাও ভুল থাকে তাহলে সেটা দেখার জন্য। আমি সেটাই বলছি। ঠিক আছে ঠিক আছে। So dear student, now today I will start linked list. I will start linked list. Linked list is a very important data structure. In programming language, structure programming language, I did not discuss the linked list in programming language C in my class. So I do not know whether your teacher already discussed it in your class or not. But in my section of SPL, I did not discuss it because linked list is difficult. But if you understand the diagram of linked list, it is very easy to understand, because if you clearly understand the diagram,
And if you write the statement based on the diagram, in that case, it will be helpful for you and you will be able to write the statement very easily. So linked list is difficult, no doubt about it, but if you understand the diagram, in that case, it will be helpful. Because logic development mainly based on the diagram. So dear student, if you understand the diagram, in that case, inshallah, it will not be problem. But in my class, if you ask me question, in that case, inshallah, I will help you to give answer. So now I am starting. So at first, I will discuss why linked list is needed. Dear student, here array, what is the difference? At first, I will discuss what is the difference between array and linked list. Insertion difficult. In array, insertion difficult. For example, our array contains 10, 20, 30, 40, 50, 60. Dear student, all the data are in ascending order. 10, 20, 30, 40, 50, and 60, all the data are ascending order. যে ডাটাগুলো ছোট থেকে বড়র দিকে আছে দেখতে পাচ্ছ। Now I want to insert 15. I want to insert 15 in this array. Now how can I insert in the array? At first you have to shift 60 one cell right, then 50 one cell right, then 40 one cell right, then 30 one cell right, then 20 one cell right. Then there is a space, and a space will be created after shifting all the data one cell right. Then I can insert 15 in the position of 20. আমি বাংলায় যদি বলি 60 কে আগে সরাইতে হবে, 50 কে সরাইতে হবে, 40 কে সরাইতে হবে, 30 কে সরাইতে হবে ডান দিকে, তারপরে 20 কে সরাইতে হবে। 20 কে সরানোর পরে হচ্ছে 20 এর জায়গাটা ক্রিয়েট হবে, 20 এর জায়গাতে ফাঁকা ক্রিয়েট হবে, ওই ফাঁকাটা আমি কমপক্ষে রাখবো। So dear student, you have shifted the data. You have to shift the data one cell right up to 20. Then you have to place 15 in the place of 20. So dear student, this is the insertion in array. So it is difficult because here only 1, 2, 3, 4, 5 data. So it is easy to shift. But if you have 1 lakh data or 2 lakhs data, in that case, it is not easy. Because 2 lakhs, if you want to shift 2 lakhs data one cell right, in that case, computer will take time. Because of that, insertion difficult. সুতরাং ইনসার্শন ডিফিকাল্ট, আমি আবার বলছি অ্যারেতে তুমি ইনসার্ট করতে গেলে ডিফিকাল্ট, কারণ তুমি যদি ধরো ডাটাগুলো সাজানো আছে, আমি প্রথমে 60 কে ডানে সরালাম, 50 কে ডানে সরালাম, 40 কে ডানে সরালাম, তারপর 30 কে ডানে একবার সরালাম, 20 কে ডানে একবার সরালাম, সরানোর পরে যখন 20 এর জায়গাটা ফাঁকা হবে তখন 15 কে রাখলাম। লক্ষ্য করো, ইনসার্শন ইজ ডিফিকাল্ট। ইনসার্শন ডিফিকাল্ট কারণ ডাটাকে সরাতে হচ্ছে। তোমার যদি 1 লক্ষ ডাটা থাকে, ধরো এখানে 1 লক্ষ ডাটা আছে, তাহলে 1 লক্ষ ডাটাকে সরাতে হবে। 1 লক্ষ ডাটা সরানো কিন্তু সহজ ব্যাপার নয়। With respect to computer will show slowness, and because of that, insertion is difficult in array. But if you look at the linked list, how can I insert 15? It is very easy because 10, 20, 30, 40, 50, 60, then null or nil we have. Now, if I want to insert 15, how can I insert 15? At first, I will create a box and I will connect 15 with 20 and 10. Very easy. No shift, no data movement, nothing is happened. Only if you have created 15 and just connect 15 to 20 and connect 15 to 10. দেখতে পাচ্ছ ইনসার্শন ইজি। তোমরা কি বুঝতে পেরেছো ইনসার্শন কেন সহজ লিঙ্ক লিস্টে?
লিঙ্ক লিস্টে লক্ষ্য করো তুমি কাউকে ধাক্কা দাও নাই, কাউকে সরানো নাই, কিছুই করো নাই, জাস্ট 15 একটা বাক্স বানাইছো, বাক্সের মধ্যে 15কে রেখেছো, তারপরে হচ্ছে তুমি এটা করেছো, এই 15কে 20-এর সাথে এবং 15কে 10-এর সাথে কানেক্ট করে দিয়েছো, ইজি। কিন্তু এখানে কিন্তু সরাতে, অ্যারেতে কিন্তু ডাটাকে সরাতে হবে। 60কে কিন্তু আগে ডানে নিতে হবে, 50কে তারপরে এক ঘর ডানে নিতে হবে, 40কে এক ঘর ডানে নিতে হবে, 30কে এক ঘর ডানে নিতে হবে, 20কে এক ঘর ডানে নিতে হবে, দেন ইউ হ্যাভ টু ইনসার্ট 15. So insertion is difficult in array, but insertion is easy in linked list. Now deletion difficult. Dear student, on the other hand, I want to delete an element from an array. It is also difficult. For example, if you want to delete 20 from the array, in that case, you have to shift 30 one cell left and 40 also one cell left. অর্থাৎ তুমি যদি 20কে মুছে দিতে চাও, 30কে টেনে 20-এর জায়গায় নিয়ে আসতে হবে, 40কে টেনে নিয়ে আসতে হবে 30-এর জায়গায়। আবারও ডাটা শিফটিং এর ব্যাপার আসে। ধরো এখানে 1 লক্ষ ডাটা আছে ডান পাশে, 1 লক্ষ ডাটা আছে, সুতরাং 1 লক্ষ ডাটাকে শিফট করা ইট ইজ নট ইজি টাস্ক, সো deletion is difficult. Now deletion easy, another thing is deletion easy. How can I delete 20? Why I told you deletion easy in linked list? Because if you want to delete 20, just connect 10 and 30 and make the space free. এই স্পেসকে তুমি ফ্রি করে দিবা, তুমি স্পেসকে ছেড়ে দিবা। তাহলে কি করবা, সবার আগে 10-এর সাথে 30কে তুমি কানেক্ট করবা, করার পর 20 যে বাক্সের মধ্যে আছে বাক্সটাকে মুছে দিবা। That is the deletion. So deletion is easy in linked list. On the other hand, here binary search easy. For example, 10, 20, 30 তোমরা জানো বাইনারি সার্চ অলরেডি আমি পড়িয়েছি, মিড ক্যালকুলেশন করতে হয় বাইনারি সার্চ করতে হলে। সুতরাং মিড ক্যালকুলেশন করতে হলে লো প্লাস হাই ডিভাইডেড বাই 2 লিখতে হয়। যেমন এখানে লোর মান হচ্ছে 1, হাইয়ের মান হচ্ছে 3, সুতরাং হচ্ছে লক্ষ্য করো এখানে ইন্ডেক্স নাম্বার আছে, যেহেতু ইন্ডেক্স নাম্বার আছে সুতরাং বাইনারি সার্চ হচ্ছে ইজি ইন অ্যারে, বাট binary search difficult in linked list because there is no index number. There is no index number. So dear student, I have written three differences. Many differences are also here. For example, array is static memory allocation. Static memory allocation, but linked list is dynamic memory allocation. This is another difference. And another thing is, again, dear student, I am talking about the array, difference between array and linked list. Array is static memory allocation and linked list is the dynamic memory allocation. Now you may have a question, sir, what is the advantage of static memory allocation or what is the advantage of dynamic memory allocation? Because linked list dynamic memory allocation, array is static memory allocation. In the static memory allocation, array allocates memory in the compile stage, but linked list allocates memory in the execution stage. তাহলে তুমি বলতে পারো স্যার অ্যারে যেহেতু স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন, লিঙ্কড লিস্ট যেহেতু ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, তাহলে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন আমি বলছি স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন হচ্ছে কম্পাইল টাইমে জায়গা দখল করে, আর লিঙ্কড লিস্ট যেহেতু ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, লিঙ্কড লিস্ট হচ্ছে এক্সিকিউশন টাইমে হচ্ছে যে জায়গা দখল করে। তাহলে তুমি বলতে পারো যে স্যার যে যদি কম্পাইল টাইমে জায়গা দখল করে কি সুবিধা কি অসুবিধা? কম্পাইল টাইমে যদি জায়গা দখল করে, যেহেতু অ্যারে কম্পাইল টাইমে জায়গা দখল করে, ধরো অ্যারের 100 ঘর তুমি ডিক্লেয়ার করলা, তুমি কাজ করতে গিয়ে দেখলা এক্সিকিউশন স্টেপে গিয়ে দেখলা তোমার 10 ঘর দরকার মাত্র, তুমি জায়গা দখল করছো 100 ঘর, কিন্তু এক্সিকিউশন টাইমে দেখলা 10 ঘর মাত্র জায়গা ইউটিলাইজ হলো। তাহলে তোমার লক্ষ্য করো 90 ঘর, কিন্তু তুমি দখল করছো 100 ঘর,
এক্সিকিউশন স্টেপে গিয়ে জানা গেল মাত্র তোমার লাগবে 10 ঘর, তাহলে কিন্তু তোমার 90 গজ জায়গা কিন্তু ওয়েস্টেজ, 90 গজ জায়গা ওয়েস্টেজ। সুতরাং অ্যারেতে এটা কিন্তু সমস্যা, যে হিউজ মেমোরি ওয়েস্টেজ। অ্যারেতে কিন্তু অনেক মেমোরি ওয়েস্টেজ হয়, কারণ তুমি 100 গজ দখল করছো, যখন প্রোগ্রাম রান করতে গেছে, রান করতে গিয়ে দেখে মাত্র 10 গজ দরকার, তাহলে বাকি যে 90 গজ তুমি কিন্তু হচ্ছে যে ওয়েস্টেজ। এই জন্য অ্যারেতে কিন্তু মেমোরি ওয়েস্টেজ হয়। কিন্তু লিঙ্ক লিস্টে জায়গা দখল করে কিন্তু এক্সিকিউশন স্টেপে, যেহেতু ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, সুতরাং হচ্ছে যে এক্সিকিউশন স্টেপে জায়গা দখল করে। এতে সুবিধা কি, যতটুকু জায়গা লাগবে সে ততটুকু জায়গায় দখল করবে। লিঙ্ক লিস্টে কিন্তু একটা বিশাল অ্যাডভান্টেজ হচ্ছে এটা। আবার বলছি, অ্যারে জায়গা দখল করে হচ্ছে কম্পাইল স্টেজে, আর হচ্ছে লিঙ্ক লিস্ট জায়গা দখল করে হচ্ছে এক্সিকিউশন স্টেপে। সুতরাং যেহেতু লিঙ্ক লিস্ট এক্সিকিউশন স্টেপে জায়গা দখল করে, লিঙ্ক লিস্ট হচ্ছে যতটুকু জায়গা লাগবে ততটুকুই দখল করবে। সুতরাং দেয়ার ইজ নো স্কোপ টু ওয়েস্টেজ মেমোরি, এটা বললাম। সুতরাং মনে রাখবা, অ্যারে হচ্ছে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন, লিঙ্ক লিস্ট হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। আরেকটা জিনিস হচ্ছে মনে রাখতে হবে, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট ইন দ্য অ্যারে মেমোরি অ্যালোকেশন ইজ কন্টিগুয়াস, পাশাপাশি পাশাপাশি। অ্যারের মেমোরি কিন্তু মেমোরি অ্যালোকেশন ইন অ্যারে ইজ কন্টিগুয়াস, বাট ইন দ্য লিঙ্ক লিস্ট it is random memory allocation, not sequential memory allocation. In the case of array, it is sequential memory allocation, অর্থাৎ জায়গাগুলো পাশাপাশি থাকতে হবে। অ্যারেতে জায়গাগুলো হতে হবে পাশাপাশি, মেমোরি জায়গাগুলো হতে হবে পাশাপাশি। আমি তোমাদেরকে মেমোরি অ্যালোকেশন করিয়েছি, সুতরাং তোমাকে দেখিয়েছি অ্যারেতে কিন্তু মেমোরি অ্যালোকেশন হচ্ছে পাশাপাশি, জায়গাগুলো হচ্ছে পাশাপাশি। কিন্তু লিঙ্ক লিস্টের ক্ষেত্রে মেমোরি অ্যালোকেশন, এটা হচ্ছে যে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে যেহেতু পাশাপাশি না, যেহেতু র্যান্ডম মেমোরি অ্যালোকেশন, you can allocate memory from any free space of the memory heap. So dear student, array is sequential memory allocation, that means জায়গাগুলো পাশাপাশি হতে হবে। On the other hand, in the linked list, it is random memory allocation. So you can allocate memory from heap. Heap means there is a free space in memory. From the free space in memory, you can allocate memory randomly. তুমি হচ্ছে যে এলোমেলো ভাবে দেখা যাবে, তুমি প্রথম জায়গা দখল করছো 10 নাম্বার জায়গা থেকে দখল করলে, পরের জায়গা 1 নাম্বার থেকে হতে পারে, তারপরে জায়গা হয়তো দেখা যাবে 5 নাম্বার থেকে দখল করছো। সুতরাং সিরিয়ালি না, প্রথমে 10 নাম্বার জায়গা দখল করছো, তারপরে 1 নাম্বার জায়গা দখল করছো, তারপরে 5 নাম্বার জায়গা দখল করছো। সুতরাং লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কিন্তু ইট ইজ র্যান্ডম মেমোরি অ্যালোকেশন, বাট ইন দ্য কেস অফ অ্যারে ইট শুড বি সিকোয়েন্সিয়াল মেমোরি অ্যালোকেশন। কারণ হচ্ছে যে তোমার হচ্ছে জায়গাগুলো কিন্তু পাশাপাশি হতে হবে, অর্থাৎ একের পরে হইতে হবে, একের পরে ক্যারেক্টার ডাটা যদি হয়, একের পরে 2 হতে হবে, 2 এর পরে 3 হতে হবে, 3 এর পরে 4 হতে হবে, 4 এর পরে 5 হতে হবে ইন দ্য অ্যারে। So array is sequential memory allocation. On the other hand, linked list is random memory allocation. So dear student, do you understand what is the difference between array and linked list? If you have, please ask me question. Linked list এর ক্ষেত্রে তোমাকে কিন্তু অনেক বেশি ইন্টারেক্টিভ হতে হবে আমার সাথে, কারণ হচ্ছে লিঙ্ক লিস্ট কঠিন, না বুঝলে সাথে সাথেই বলতে হবে স্যার আমি বুঝি নাই, আরেকবার। এটা বুঝছো না বুঝো নাই, অ্যারে এবং লিঙ্ক লিস্টের মধ্যে পার্থক্য কি আমি ছবি দিয়ে বুঝাইছি। স্টুডেন্ট স্যার বাইনারি সার্চের ব্যাপারটা আরেকবার। বাইনারি সার্চে তুমি কি করো? বাইনারি সার্চ তো তোমাকে পড়িয়েছি। বাইনারি সার্চে করতে গেলে তুমি মিড ক্যালকুলেশন করো। how can you calculate the mid? The formula of mid is mid equal to low plus high divided by 2. So what is the value of low? Here low value is 3, high value is low value is 1 and high value is 3. Again low value is 1 and high value is 3. So mid equal to 1 plus 3 divided by 2, that means 2. So mid value, we can easily calculate the mid value because I know the index number of low,
Low is 1, index number of high, that is 3. So we can easily calculate the mid value. But on the other hand, in the binary search, dear student, it is very difficult. Because why it is very difficult? Because there is no index number in the linked list. Because here any index number is data. 10 is data, 20 is data, 30 is data. So there is no index number. Since there is no index number, so it is very difficult to calculate the mean. So because of that, binary search is difficult. Not impossible, but difficult. তুমি এটা বুঝেছো যে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন এবং ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের মধ্যে পার্থক্য কি? জি তারপরে সিকোয়েন্সিয়াল মেমোরি অ্যালোকেশন কাকে বলে, তারপর র‍্যান্ডম মেমোরি অ্যালোকেশন কাকে বলে, এটা বুঝছো? জি হ্যাঁ, অ্যারে বলছি সিকোয়েন্সিয়াল মেমোরি অ্যালোকেশন, ইংলিশ বলছি হচ্ছে ডাইনামিক মেমোরি র‍্যান্ডম মেমোরি অ্যালোকেশন। অ্যারে হচ্ছে বলছি সিকোয়েন্সিয়াল মেমোরি অ্যালোকেশন, ইংলিশ হচ্ছে র‍্যান্ডম মেমোরি অ্যালোকেশন। সিকোয়েন্সিয়াল মেমোরি অ্যালোকেশনে জায়গাগুলো অ্যারের প্রত্যেকটা ঘরে জায়গা হতে হবে পাশাপাশি, কিন্তু লিঙ্ক লিস্টের ক্ষেত্রে ইট ইজ নট নেসেসারি টু অল দা মেমোরি শুড বি কন্টিগুয়াস, যে মেমোরি পাশাপাশি হতে হবে এটা কোনো নেসেসারি শর্ত না। মেমোরি র্যান্ডম, যে কোনো জায়গা থেকে, অর্থাৎ মেমোরি হিপের মধ্যে, হিপ মানে হচ্ছে যেখানে ফ্রি স্পেস আছে, ওইখানে হচ্ছে যে যেই জায়গাটাই ফাঁকা আছে ওইখান থেকে সে যেই জায়গায় খালি পাবে সেই খালি জায়গাটার মধ্যে দখল করতে হবে। খালি জায়গা যেখান থেকে হোক, নট নেসেসারি ইট শুড বি সিরিয়ালি, it should be serially, it is not necessary it should be sequential. So random memory allocation occurs in linked list. আরেকটা বলছে হচ্ছে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন এবং ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন মনে রাখবা জায়গা দখল করে কম্পাইল টাইমে, আর ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে জায়গা দখল করে হচ্ছে এক্সিকিউশন টাইমে। সুতরাং হচ্ছে যে অ্যারে যেহেতু স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন, অ্যারে জায়গা দখল করে কিন্তু কম্পাইল টাইমে। এখন তুমি বলতে পারো স্যার কম্পাইল টাইমে জায়গা দখল করলে কি অসুবিধা? হ্যাঁ, অসুবিধা আছে, কারণ তুমি ধরো 100 ঘর দখল করছো, 100 ঘরের একটা অ্যারে ডিক্লেয়ার করছো 100 ঘরে কম্পাইল টাইমে। এখন হচ্ছে যে এক্সিকিউশন টাইমে গিয়ে সে দেখলো আমার 100 ঘর দরকার নাই, আমার 10 ঘর দরকার, তখন সে কিন্তু 90 ঘর জায়গা কিন্তু ওয়েস্টেজ, 90 ঘর জায়গা কিন্তু তোমার ওয়েস্টেজ হবে। কিন্তু লিঙ্ক লিস্টের ক্ষেত্রে যেহেতু ডাইনামিক মেমোরি অ্যালোকেশন জায়গা দখল করে কিন্তু হচ্ছে এক্সিকিউশন স্টেপে। এখন বলতে পারো স্যার এক্সিকিউশন স্টেপে জায়গা দখল করলে কি লাভ? যেহেতু লিঙ্ক লিস্ট এক্সিকিউশন স্টেপে জায়গা দখল করে, সুতরাং লিঙ্ক লিস্ট তো হচ্ছে যে যতটুকু জায়গা লাগবে, তার কারণ এক্সিকিউশন স্টেপে গেলেই সে বুঝতে পারবে যে জায়গা কতটুকু লাগে, সুতরাং সে যতটুকু জায়গা লাগবে ততটুকু জায়গায় সে দখল করবে। Because of that, linked list is dynamic memory allocation. On the other hand, array is static memory allocation. সুতরাং আমি 5টা পার্থক্য বলছি, এটা কিন্তু মাথায় রাখবা। এবার আসো যে হচ্ছে যে ডিফারেন্ট লিঙ্ক লিস্ট, linear or singular linked list. This is one-way route. You can go from left to right from one way. There is a one-way route, dear student. So 10, you can go from 10 to 20, 20 to 30, and 30 to, then there is no node, so it should be null or nil. Doubly or two-way linked list, there is two-way route. You can go from there is a two-way route, so you can go from back and forth. You can go from back and forth. তুমি সামনে পিছে দুই দিকে যেতে পারবা, তাহলে হচ্ছে 10 থেকে 20 যেতে পারবা, 20 থেকে 30 যেতে পারবা, আবার 30 থেকে 20 আসতে পারবা, 20 থেকে আবার 10 আসতে পারবা। 10-এর আগে যেহেতু যাওয়া যাচ্ছে না, আসা যাচ্ছে না, তাহলে হচ্ছে নীল। 30-এর পরে যাওয়া যাচ্ছে না, সুতরাং হচ্ছে নীল। তাহলে ডাবলি লিঙ্ক লিস্ট হচ্ছে তুমি দুই দিকে যেতে পারবা, সামনেও যেতে পারবা, পিছনে যেতে পারবা। আর লিনিয়ার লিঙ্ক লিস্ট হচ্ছে শুধুমাত্র একদিকে যেতে পারবা। দেখতে পাচ্ছ 10 থেকে 20, 20 থেকে 30 সামনে যেতে পারবা। লিনিয়ার সার্কুলার লিঙ্ক লিস্ট দেখো, সেখানে হচ্ছে তুমি কিন্তু হচ্ছে ঘুরতে পারবা। এই যে 30-এর পরে আবার ঘুরে হচ্ছে আবার 10-এ ফিরে আসতে পারবা। 10, 20, 30-এর পরে ঘুরে আবার 10-এ ফিরে আসতে পারবা। তাহলে লক্ষ্য করো এইখানে হচ্ছে লিনিয়ার সার্কুলার লিঙ্ক লিস্ট হচ্ছে তুমি ঘুরতে পারবা, লাস্টে গিয়ে আবার ফার্স্টে চলে আসতে পারবা। লিনিয়ার সার্কুলার লিঙ্ক লিস্টে আরেকটা জিনিস লক্ষণীয়, এখানে কিন্তু নাল নাই, নাল বা নীল নাই, কিন্তু দেখতে পাচ্ছ কোনো নাল বা নীল নাই। কিন্তু ডাবলি টু-ওয়ে লিঙ্ক লিস্টের লাস্ট একটা নীল বা নাল আছে, অথবা স্টার্টের আগেও একটা নাল বা নীল আছে। কেন লাস্টে আছে? কারণ হচ্ছে 30-এর পরে যেহেতু আর যাওয়া যাবে না, এই জন্য বলছি নীল, আর স্টার্টের আগে যেহেতু আর যাওয়া যাবে না, এই জন্য নীল বা নাল।
আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি তে লিখি হচ্ছে নাল, NULL। আবার বলছি NULL, এন হচ্ছে ক্যাপিটাল লেটার, ইউ হচ্ছে ক্যাপিটাল লেটার, এল ক্যাপিটাল লেটার, এল হচ্ছে ক্যাপিটাল লেটার। সুতরাং হচ্ছে যে নাল আর কি, নাল হচ্ছে লিখতে হয়। সুতরাং লিনিয়ার সিঙ্গুলার ইংলিশে বলছি হচ্ছে তুমি ওয়ান ওয়ে রাস্তা, তুমি হচ্ছে একদিকে যেতে পারবা, 10 থেকে 20-এ যেতে পারবা, 20 থেকে 30-এ যেতে পারবা, 30 থেকে হচ্ছে যে নাল আর নীল। সো and start is here, start is here, start means starting node, here start means starting node, here start means starting node. So dear student, here I have mentioned 3 types of English. এটা বুঝতে পেরেছো কিনা সবাই? ক্লিয়ার এটা যে লিনিয়ার ইংলিশ, ডাবল ইংলিশ এবং লিনিয়ার সার্কুলার ইংলিশ, এই ইংলিশ গুলো স্যার কিরকম এটা বুঝতে পেরেছো? জি স্যার। লিনিয়ার ইংলিশে শুধু একদিকে যাওয়া যাবে, ডাবল ইংলিশে তুমি সামনেও যেতে পারবা, পিছনে যেতে পারবা। and in the linear circular english you can move around, তুমি হচ্ছে যে ঘুরতে পারবা, তুমি ঘুরতে পারবা। সুতরাং হচ্ছে যে দেখতে পাচ্ছ লাস্টে গিয়ে আবার ফার্স্টে চলে আসতে পারবা। সুতরাং লিনিয়ার সার্কুলার ইংলিশে লাস্টে কিন্তু নাল নাই, নীল নাই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ ওগুলার হচ্ছে লাস্টে নীল আছে, এটা কিন্তু লাস্টে নীল নাই। আর এইখানে বলছে হচ্ছে ডাবল ইংলিশ, এটা মনে রাখবা প্রথম নোডের আগেও নীল হবে, কারণ যেহেতু দুই দিকে রাস্তা আছে, সুতরাং হচ্ছে যে প্রথম নোডের আগে যেহেতু কোনো নোড নাই, সুতরাং হচ্ছে নীল বা নাল হবে। চেহারাটা খেয়াল রাখবা, কারণ এগুলো বানাইতে হবে আমাদেরকে প্রোগ্রাম করে। কিছু বুঝছি না, বুঝতেছো না বুঝো না? ইংলিশ বুঝছো? কিছুটা বুঝতেছো যে ইংলিশের চেহারা কিরকম? এরকম বাক্স আঁকতে হয় আর কি। এখন কথা হচ্ছে যে মেমোরি অ্যালোকেশন ইন ইংলিশ। তোমাদেরকে আমি মেমোরি অ্যালোকেশন দেখাইছি মেমোরি অ্যালোকেশন পড়ানোর সময়। তো লক্ষ্য করো মেমোরি অ্যালোকেশন জিনিসটা কিরকম সেটা আমরা দেখি, সে কিরকম ভাবে থাকে। লক্ষ্য করো এখানে আছে স্টার্ট, প্রথম ঘরে আছে 10, প্রথম বাক্সটার নাম হচ্ছে স্টার্ট, প্রথম ঘরে আছে 10, সেকেন্ড ঘরে আছে 24CF। 24CF হচ্ছে একটা অ্যাড্রেস, হেক্সাডেসিমাল অ্যাড্রেস। 24CF হচ্ছে হেক্সাডেসিমাল অ্যাড্রেস। এটাকে ধরে তুমি যাবা হচ্ছে এই যে 24CF, এ বলবে পরবর্তী বাক্স কোনটা হবে। যেহেতু 24CF আছে, তাহলে পরবর্তী বাক্স হচ্ছে এটা, কারণ এই বাক্সের অ্যাড্রেস হচ্ছে 24CF। তাহলে আবার ডেটা আছে হচ্ছে 201, পরবর্তী নোডের অ্যাড্রেস লেখা আছে 2EA। তাহলে আমি পরবর্তী নোডের অ্যাড্রেস লেখা আছে 2EA, 2EA ধরে আমি যাব হচ্ছে পরবর্তী নোডে। পরবর্তী নোড হচ্ছে 2EA, তাহলে হচ্ছে 130 হচ্ছে ডেটা। আর যেহেতু আর সামনে যাব না, সুতরাং আমি এখানে নীল দিয়েছি, নীল বা নাল। তাহলে আমার লক্ষ্য করো এটাকে যদি আমি ছবি দিয়ে আঁকি, সবার আগে হচ্ছে স্টার্ট, সবার আগে হচ্ছে স্টার্ট নোডটা। স্টার্ট নোডে প্রথমে আছে 10 ডেটা আছে 10 আর 24CF এটা মানে হচ্ছে পরবর্তী নোডের অ্যাড্রেস। 24CF টা হচ্ছে পরবর্তী নোডের অ্যাড্রেস। তাহলে 24CF আমি খুঁজবো 24CF কোথায় আছে, দেখতে পাচ্ছি 24CF আছে এখানে। যেহেতু 24CF এখানে আছে, আমি দেখবো ডেটা কত আছে 201, তাহলে 201 হচ্ছে ডেটা। পরবর্তী নোডের অ্যাড্রেস আছে হচ্ছে 2EA, 2EA যেহেতু পরবর্তী নোডের অ্যাড্রেস, তাহলে 2EA ধরে যাব পরবর্তী নোডের অ্যাড্রেসে। এখানে আছে ডেটা আছে 130, তাহলে 130 যেহেতু পরবর্তী নোডের অ্যাড্রেস আছে নীল বা নাল, সুতরাং পরবর্তী নোডের অ্যাড্রেস নাল। তাহলে আমি অ্যাকচুয়ালি যদি দেখাই মেমোরিতে কিরকম ভাবে আছে, মেমোরিতে আছে হচ্ছে এইভাবে, কিন্তু আমি যদি ছবি আঁকি, ছবি আঁকলে হবে হচ্ছে এইভাবে। এটা বুঝতে পেরেছো কিনা ডিয়ার স্টুডেন্ট? whether you have clear, you are clear or not? তার মানে হচ্ছে যে দেখতে পাচ্ছ যে অ্যাকচুয়ালি থাকে কিন্তু এইভাবে, অ্যাকচুয়ালি কিন্তু এইভাবে থাকে না। মেমোরিতে কিন্তু অ্যাকচুয়ালি থাকে হচ্ছে এইভাবে। আমি বলছি মেমোরি অ্যালোকেশন ইন ইংলিশ, অ্যাকচুয়ালি থাকে হচ্ছে এইভাবে। দেখতে পাচ্ছ যে প্রথমে একটা ডেটা আছে, একটা ডেটা আছে 10, পরবর্তী নোডের অ্যাড্রেস লেখা আছে 24CF, তাহলে পরবর্তী নোডের অ্যাড্রেস হচ্ছে এটা। ডেটা আছে 201, ডেটা আছে 201, পরবর্তী নোডের অ্যাড্রেস আছে 2EA, তাহলে 2EA ধরে আমি এখানে যাব, তাহলে 130
আছে ডেটা, 130 হচ্ছে ডেটা, পরবর্তী নোডের অ্যাড্রেস হচ্ছে নীল, পরবর্তী নোডের অ্যাড্রেস হচ্ছে নীল। তাহলে আমি ছবি আঁকলে হচ্ছে এইভাবে আঁকবো, কিন্তু অ্যাকচুয়াল মেমোরি স্যার নেক্সট ঘরটা যে ওইটা ডিটারমাইন কে করে আসলে? ও হচ্ছে র্যান্ডমলি অ্যালোকেট করে মেমোরি হিপের মধ্যে। দেখে হিপ মানে হচ্ছে যে ফ্রি স্পেস, সে দেখে যে জায়গা খালি আছে কিনা, যদি জায়গা খালি থাকে র্যান্ডমলি একটা ঘর চুজ করে। হ্যাঁ স্যার, কোন ঘর চুজ করবে সেটা তুমিও জানো না, সে হচ্ছে অটোমেটিক কিন্তু অপারেটিং সিস্টেম করে দেয়। বুঝছো কি বলছি? সে হচ্ছে যে অপারেটিং সিস্টেম হচ্ছে যে মেমোরি হিপ থেকে একটা জায়গা সে হচ্ছে নিয়ে নেয়। বোঝা গেছে কি বলছি? জি স্যার। এবার আসো যে তাহলে প্রত্যেকটা নোডের মধ্যে, প্রত্যেকটা নোড অ্যাকচুয়ালি প্রত্যেকটা নোডের মধ্যে কি থাকে কি দেখো ভালো করে। প্রত্যেকটা নোডের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে বলো দেখি। একটা ডেটা আছে, তার 24CF কি জিনিস বলো দেখি। 24CF কি জিনিস? 24CF হচ্ছে পরবর্তী নোডের অ্যাড্রেস, তাই না? পরবর্তী নোডের অ্যাড্রেস হচ্ছে 24CF। তাহলে হচ্ছে যে 10 হচ্ছে ডেটা, 24CF হচ্ছে পরবর্তী নোডের অ্যাড্রেস, আর বাক্সটা কিন্তু নিজেও কিন্তু একটা অ্যাড্রেস। বাক্স 9EDA, লক্ষ্য কর 9EDA, এটা নিজেও কিন্তু একটা অ্যাড্রেস। তাহলে হলে একটা অ্যাড্রেস, ওই অ্যাড্রেসের মধ্যে আছে একটা ডেটা, এবং আরেকটা জিনিসও আছে পরবর্তী নোডের অ্যাড্রেস আছে। 9EDA এর দিকে তাকাও, 9EDA, দিস ইজ দ্য অ্যাড্রেস। তার মানে বাক্সটা নিজেই হচ্ছে একটা অ্যাড্রেস, একটা অ্যাড্রেসের মধ্যে আছে হচ্ছে একটা ডেটা, 10 হচ্ছে ডেটা, আর 24CF যেটা সেটা হচ্ছে পরবর্তী নোডের অ্যাড্রেস। তাহলে একটা বাক্সের মধ্যে কি কি থাকবে? একটা ডেটা এবং একটা থাকবে পরবর্তী নোডের অ্যাড্রেস। এবং মনে রাখতে হবে বাক্সটা নিজেও কিন্তু একটা অ্যাড্রেস, বাক্সটা নিজে একটা অ্যাড্রেস। তাহলে লক্ষ্য করো আমি এখানে লিখলাম, তাহলে ইচ নোড, আমরা এই বাক্সগুলাকে বলছি হচ্ছে নোড। বাক্স, প্রত্যেকটা বাক্সকে বলছে একটা নোড, এই বাক্সটা একটা নোড, এই বাক্সটা একটা নোড, এই বাক্সটা একটা নোড। আমাদের এখানে 3টা নোড আছে। এই 3টা নোডের লিঙ্ক লিস্ট হচ্ছে এটা, দেখতে পাচ্ছ। আমি যদি ছবি আঁকি তাহলে জিনিসটা এরকম। তাহলে প্রত্যেকটা বাক্সের মধ্যে কি আছে আমরা দেখি। বাক্সের মধ্যে আছে যে একটা বাক্স নিজে হচ্ছে একটা অ্যাড্রেস, আমি লিখছি একটা অ্যাড্রেস, এবং অ্যাড্রেসের প্রথম ঘরে আছে একটা ডেটা, প্রথম ঘরে আছে একটা ডেটা, দ্বিতীয় ঘরে আছে হচ্ছে যে 24CF, 24CF মানে অ্যাড্রেস অফ নেক্সট নোড। সো অ্যাড্রেস অফ নেক্সট নোড। তাহলে হলো একটা অ্যাড্রেস, একটা বাক্স নিজেও একটা অ্যাড্রেস, অ্যাড্রেসের প্রথম ঘরে আছে হচ্ছে একটা ডেটা, প্রথম ঘরে আছে একটা ডেটা, সেকেন্ড ঘরে আছে হচ্ছে পরবর্তী নোডের অ্যাড্রেস, পরবর্তী নোডের অ্যাড্রেস। এখন লক্ষ্য করো, যেহেতু আমাকে ভেরিয়েবল ডিক্লারেশন করতে হবে, সেহেতু আমি যেটা করতেছি সেটা সংক্ষেপে, নামগুলোকে সংক্ষেপে লেখার চেষ্টা করতেছি। ডেটাকে ডেটায় লিখছি, আর অ্যাড্রেস অফ নেক্সট নোড সেটাকে আমি সংক্ষেপে লিখছি হচ্ছে নেক্সট। তাহলে প্রথম ঘরের নাম হচ্ছে ডেটা, পরবর্তী ঘরের নাম হচ্ছে নেক্সট দিয়েছি আমি। প্রথম ঘরের নাম দিয়েছি ডেটা, দ্বিতীয় ঘরের নাম দিয়েছি হচ্ছে নেক্সট। তাহলে হাউ ক্যান আই ডিক্লেয়ার ভেরিয়েবল? ধরো আমার ভেরিয়েবলের নাম আছে স্টার্ট, স্টার্ট হচ্ছে আমার ভেরিয়েবল, স্টার্ট হচ্ছে ভেরিয়েবল। তাহলে আমি স্টার্ট ভেরিয়েবলকে কিভাবে ডিক্লেয়ার করব, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ তোমার এই স্টার্টটা হচ্ছে একটা বাক্স, স্টার্টটা হচ্ছে একটা বাক্স, কিন্তু স্টার্ট হচ্ছে একটা বাক্স, ওই বাক্সের প্রথম ঘরের নাম ডেটা, দ্বিতীয় ঘরের নাম হচ্ছে নেক্সট। সো হাউ টু ডিক্লেয়ার দ্য ভেরিয়েবল, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ডিয়ার স্টুডেন্ট। সুতরাং হচ্ছে তোমার মাথায় রাখতে হবে ভেরিয়েবল ডিক্লারেশন হবে কিন্তু ইংলিশটা কিন্তু একটা কঠিন বিষয়। সুতরাং হচ্ছে যে সেই জিনিসটাকে কিন্তু তুমি ডিক্লেয়ার করার সময় কেয়ারফুলি ডিক্লেয়ার করবা। মনে রাখতে হবে ডিক্লেয়ার কিভাবে করে, আমি এখানে দেখাচ্ছি, ভেরিয়েবল ডিক্লারেশন দেখাচ্ছিলাম। করো এই বাক্সটার জন্য আমি ভেরিয়েবল ডিক্লারেশন করব। বাক্সের প্রথম খণ্ডের নাম হচ্ছে ডেটা, এই জন্য ডেটাকে লিখছি হচ্ছে আমি ইন্টিজার টাইপের। নেক্সট, নেক্সট হচ্ছে পরবর্তী নোডের অ্যাড্রেস, এই জন্য নেক্সট কে বলছি হচ্ছে পয়েন্টার টাইপের। অ্যাড্রেস মানে হচ্ছে পয়েন্টার, ডিয়ার স্টুডেন্ট, অ্যাড্রেস মানে হচ্ছে পয়েন্টার, এটা মাথায় রাখবা। অ্যাড্রেস, যেহেতু নেক্সট মানে হচ্ছে অ্যাড্রেস অফ নেক্সট নোড, তাহলে অ্যাড্রেস বুঝাইতে হলে কিন্তু পয়েন্টার চিহ্ন দিতে হবে। পয়েন্টার মানে স্টার চিহ্নটা দিতে হবে। স্টার চিহ্ন যদি সামনে দেই, ভেরিয়েবলের নামের সামনে যদি আমি স্টার চিহ্ন দেই, তাহলে বোঝা যাবে ইট ইজ অ্যাড্রেস ভেরিয়েবল, ইট ইজ অ্যাড্রেস ভেরিয়েবল, পয়েন্টার ভেরিয়েবল or address variable. Next is a pointer variable or address variable because next contains the address of the next node. তারপর লক্ষ্য করা, এই যে প্রথম অংশের নাম ডেটা, তাহলে ইন্টিজার ডেটা, দ্বিতীয় অংশের নাম নেক্সট,
তো নেক্সট যেহেতু অ্যাড্রেস, এই জন্য নেক্সটের আগে স্টার চিহ্ন দিচ্ছি। এই দুইটা জিনিস দিয়ে লক্ষ্য করো, ডাটা এবং নেক্সট দিয়ে আমাকে একটা স্ট্রাকচার ডিক্লারেশন করতে হবে। আমি লিখছি স্ট্রাক্ট। স্ট্রাকচার ডিক্লারেশনের নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হয় স্ট্রাক্ট। স্ট্রাকচার ডিক্লারেশনের এই স্ট্রাক্ট কথাটা কিন্তু হচ্ছে একটা কিওয়ার্ড, কম্পিউটারের ওয়ার্ড, সেটা কিওয়ার্ড আর রিজার্ভ ওয়ার্ড। স্ট্রাক্ট কথাটা শুরুতে লিখবা, লিখে তারপর হচ্ছে আমি লিখছি লিস্ট, এটার নাম হচ্ছে ট্যাগ নেম। লিস্ট হচ্ছে ট্যাগ নেম। লিস্ট ক্যান বি এনিথিং, তুমি যে কোনো নাম দিতে পারো। আমি লিস্ট দিয়েছি, তুমি ইচ্ছা করলে রেকর্ড দিতে পারো, তুমি ইচ্ছা করলে তোমার নাম লিখতে পারো, তুমি ইচ্ছা করলে আমার নাম লিখতে পারো, তুমি ইচ্ছা করলে ইউআইউ লিখতে পারো। ইউ ক্যান রাইট এনিথিং, বাট I have written here list tag name, so you can write tag name, and tag name may be anything. Tag name may be anything, so list is a tag name. কিন্তু সর্বপ্রথমে কিন্তু স্ট্রাক্ট কথাটা লিখতে হবে সবার আগে স্ট্রাক্ট কথাটা লিখবা, লিখবা হচ্ছে ট্যাগ নেম, আওয়ার ট্যাগ নেম ইজ লিস্ট। তাহলে হচ্ছে যে আমি হচ্ছে লিস্ট লিখছি। আমি বলছি লিস্ট না লিখে তুমি অন্য কিছু লিখতে পারো, রেকর্ড লিখতে পারো, তুমি লিখতে পারো হচ্ছে যে লিঙ্ক লিস্ট লিখতে পারো, তুমি ইচ্ছা করলে হচ্ছে তোমার নাম লিখতে পারো, তুমি ইচ্ছা করলে আমার নাম লিখতে পারো, তুমি ইচ্ছা করলে ইউআইও লিখতে পারো, যে কোনো কিছু লিখতে পারো। বাট আই হ্যাভ রিটেন লিস্ট, সংক্ষেপে লেখার জন্য আমি লিস্ট লিখেছি। এ হচ্ছে স্ট্রাকচারের শুরু, এ হচ্ছে স্ট্রাকচারের শেষ। এ হচ্ছে স্ট্রাকচারের শুরু, স্ট্রাকচারের শেষ। স্ট্রাকচারের শুরু, স্ট্রাকচারের শেষ। স্ট্রাকচার শেষে তোমাকে সেমিকোলন একটা দিতে হবে। আমি আবার বলছি, স্ট্রাকচারের শুরু, স্ট্রাকচারের শেষ। আমার মাউসের পয়েন্টার দিয়ে তাকাও, স্ট্রাকচারের শুরু, স্ট্রাকচারের শেষ। আফটার সেকেন্ড ব্র্যাকেট আই হ্যাভ গিভেন সেমিকোলন। স্ট্রাকচারের শেষে একটা সেমিকোলন দিতে হবে। স্ট্রাকচারের শেষে একটা সেমিকোলন দিতে হবে, আমি সেমিকোলন দিয়েছি। আর স্ট্রাকচারের ভিতরে কি আছে? স্ট্রাকচারের ভিতরে যা লিখবা সেটা হলো তোমার বাক্সকে দেখে দেখে লিখবা যে বাক্সের মধ্যে কি আছে। বাক্সের প্রথম অংশ আছে ডেটা। ডেটা বলছে হচ্ছে ইন্টিজার টাইপের, ইন্টিজার টাইপের একটা ডাটা। এই যে তুমি দেখো তোমার 10 আছে, 10 নিজে হচ্ছে একটা ইন্টিজার ডাটা, এজন্য হচ্ছে বলছি ডাটা হচ্ছে ইন্টিজার টাইপের। তারপর লক্ষ্য করা আছে হচ্ছে 201 ইন্টিজার টাইপের, সেজন্য বলছে হচ্ছে ডাটাটা হচ্ছে ইন্টিজার টাইপের। সেকেন্ড অংশ আছে হচ্ছে নেক্সট। নেক্সট মানে কি? নেক্সট মানে হচ্ছে অ্যাড্রেস অফ দা নেক্সট নোড। Address of the next node. Since address of the next node, so it should be you have to put the asterisk sign. You have to put the asterisk sign before next. Before next, you have to put asterisk sign. So to indicate that it is address. Address বোঝানোর জন্য তোমাকে address variable দিতে হবে। Address variable means pointer variable. তাহলে আমি pointer variable দিয়ে দিচ্ছি। এখন তোমার প্রশ্ন থাকতে পারে যে স্যার উপরে তো বুঝলাম স্ট্যাক লিস্ট লিখছেন, এইখানে আবার নেক্সট এর আগে দিয়ে আবার স্ট্যাক লিস্ট লিখছেন কেন? এটা কিন্তু তোমার প্রশ্ন থাকতে পারে। মনে রাখতে হবে লিঙ্ক লিস্ট ইজ এ সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার, রিকারশনের মতো, অনেকটা সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার, জিনিসটা অনেকটা রিকারশনের মতো। তুমি দেখো, তোমাকে এখান থেকে আমি বুঝাই। এখানে লক্ষ্য করো 24CF, আমরা 24CF এর নাম দিছি নেক্সট, সেটা একটা অ্যাড্রেস বুঝলাম। এখন কথা হচ্ছে 24CF এর চেহারা কিরকম বলো দেখি। 24CF এর চেহারা কিরকম বলো দেখি। 24CF এর চেহারা কিরকম? 24CF এর চেহারা কিন্তু অরিজিনালটার মতোই। অরিজিনালটার মধ্যে কি আছে? 10 আছে, ডাটা পার্ট আছে এবং একটা নেক্সট পার্ট আছে। অরিজিনালটার মধ্যে একটা ডাটা পার্ট আছে, একটা নেক্সট পার্ট আছে। আবার 24CF এর মধ্যেও কিন্তু ডাটা পার্ট আছে, একটা নেক্সট পার্ট আছে। সুতরাং আমি এই জন্য বলছি নেক্সটটাও হবে হচ্ছে স্ট্যাক লিস্টের মতো। স্ট্যাক লিস্টে যেমন আছে ডাটা পার্ট এবং নেক্সট পার্ট, তাহলে নেক্সট পার্টের মধ্যেও থাকবে হচ্ছে আবার ডাটা পার্ট এবং নেক্সট পার্ট। কারণ হচ্ছে লক্ষ্য করো 24CF কিন্তু দেখতে কিন্তু এটার মতোই, স্টার্ট যেটা আছে সেটার মতোই। স্টার্ট যেটা আছে 24CF দেখতে কিন্তু স্টার্ট যে বাক্সটা আছে সেটার মতোই। 24CF-টা স্টার্ট যেটা আছে সেটার মতোই। তাহলে আমরা 24CF যেহেতু হচ্ছে স্টার্টটার মতোই, সুতরাং হচ্ছে যে তাহলে 24CF কে তুমি ভেরিয়েবল ডিক্লারেশনের সময় বলতে হবে 24CF-টা হচ্ছে অরিজিনালটার মতোই। তাহলে অরিজিনালটার নাম হচ্ছে কি? স্ট্যাক লিস্ট। অরিজিনালটার নাম স্ট্যাক লিস্ট, তার মধ্যে একটা পার্ট আছে ডাটা, একটা পার্ট আছে হচ্ছে অ্যাড্রেস অফ নেক্সট নোড।
তাহলে নেক্সট নোডকে দেখতে কেমন সেটা বলতে হবে। তোমার 24CF কে দেখতে কেমন, 24CF কে দেখতে বলতে হবে অরিজিনালটার মতো। যেহেতু অরিজিনালটার মতোই সেজন্য হচ্ছে স্টার্ট লিস্ট, দেখো নেক্সট এর আগে আমি লিখছি স্টার্ট লিস্ট। এবার আসো কোথায় ডিক্লেয়ার করতে হবে, দেখতে পাচ্ছি স্ট্রাকচারকে মেইনের আগে ডিক্লেয়ার করতে হবে। মেইনের আগে ডিক্লেয়ার করতে হবে স্ট্রাকচারকে। এগুলো করে ইন্টিজার মেইন, মেইনের শুরু মেইনের শেষ, মেইনের শুরু মেইনের শেষ। তাহলে তোমার মেইনের আগে ডিক্লেয়ার করতে হবে স্ট্রাকচারকে, প্রথম কথা হচ্ছে এটা। এবং স্ট্রাকচার ডিক্লারেশন শেষে সেমিকোলন দিতে হবে, এটা আমি বলছি। এবার হচ্ছে লক্ষ্য করো এই যে স্ট্রাক লিস্ট, স্ট্রাক লিস্টের মধ্যে কি আছে, ডেটা এবং আছে নেক্সট। এই স্ট্রাক লিস্টকে দিয়ে, এই স্ট্রাক লিস্টকে দিয়ে আমি একটা নতুন টাইপ বানাচ্ছি, নোট। আমার নতুন টাইপটার নাম হচ্ছে নোট। তোমার যেরকম একটা ইন্টিজার টাইপ আছে, তোমার যেরকম একটা ফ্লোট টাইপ আছে, তোমার যেরকম একটা ক্যারেক্টার টাইপ আছে, তোমার একটা ডাবল টাইপ আছে। সুতরাং ওগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড টাইপ। ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, ডাবল, এগুলো সব কিন্তু হচ্ছে ইন্টিজার স্ট্যান্ডার্ড টাইপ। এগুলো কিন্তু সব হচ্ছে স্ট্যান্ডার্ড টাইপ। তাহলে ওই স্ট্যান্ডার্ড টাইপের মতো আমি একটা টাইপ বানাচ্ছি, আমার টাইপের নাম হচ্ছে নোট। এই টাইপটা হচ্ছে সেলফ ডিফাইন্ড টাইপ, আমি নিজে বানাইছি। এটা কিন্তু কোনো স্ট্যান্ডার্ড কোনো টাইপ না। আমি লক্ষ্য করো স্ট্রাক লিস্টকে দিয়ে নতুন একটা টাইপ বানাইছি, আমার টাইপের নাম হচ্ছে নোট, আমার টাইপের নাম হচ্ছে নোট। সুতরাং হচ্ছে স্ট্রাক লিস্ট দিয়ে আমি নতুন একটা টাইপ বানাইছি নোট। কিভাবে বানিয়েছি, আমি লিখছি যে টাইপ ডেপ, টাইপ ডেপ কিন্তু স্ট্যান্ডার্ড কিওয়ার্ড, কিন্তু টাইপ ডেপ কিন্তু স্ট্যান্ডার্ড কিওয়ার্ড। সুতরাং টাইপ ডেপ লিখতে হবে। টাইপ ডেপ লিখে আমি স্ট্রাক লিস্ট, আমার এই লক্ষ্য করো স্ট্রাকচারের নাম ছিল স্ট্রাক লিস্ট, সেটাকে দিয়ে আমি একটা নতুন টাইপ বানাইছি নোড। তাহলে আমার নতুন টাইপের নাম হলো নোড। আমি একটা নোড নামক একটা নতুন টাইপ বানাইছি। আমার যেরকম ইন্টিজার একটা টাইপ, ক্যারেক্টার একটা টাইপ, ডাবল একটা টাইপ, ফ্লোট একটা টাইপ, ওগুলোই হলো স্ট্যান্ডার্ড ডাটা টাইপ। কিন্তু নাও আই হ্যাভ ক্রিয়েটেড এ নিউ সেলফ ডিফাইন্ড ডাটা টাইপ দ্যাট ইজ কল্ড নোড। এই নোড নাম দিয়েছি আমি নাম দিয়েছি নোড, তুমি যে কোনো নামে দিতে পারো। আমি হচ্ছে নোড নাম দিয়ে হচ্ছে যে আমি একটা নতুন ডাটা টাইপ বানাইছি নোড। এবার বানানোর পরে লক্ষ্য করো তোমার ভেরিয়েবলের নাম হচ্ছে স্টার্ট। তুমি ভেরিয়েবল ডিক্লারেশন কিভাবে করবা, তুমি ভেরিয়েবল ডিক্লারেশন নরমালি একটা ধরো ইন্টিজার ভেরিয়েবল, তুমি কিভাবে ভেরিয়েবল ডিক্লারেশন করো, আগে লেখো ডাটা টাইপের নাম ইন্ট, তুমি আগে লেখো ইন্ট, তারপরে লেখো এ, সবার আগে লেখো ইন্ট। ইন্টিজার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, তাই তুমি কিভাবে ডিক্লেয়ার করো, সবার আগে লেখো ইন্ট, তারপর ভেরিয়েবলের নাম ধরো এ, তারপর লেখো সেমিকোলন, তাই তো করো। আর এখন তোমার ডাটা টাইপের নাম কি দেখো, তোমার ডাটা টাইপের নাম হচ্ছে নোড। তাহলে আমি লিখি ডাটা টাইপের নাম হচ্ছে নোড, আর আমার ভেরিয়েবলের নাম হচ্ছে স্টার্ট, এই জন্য ভেরিয়েবলের নাম হচ্ছে স্টার্ট। এখন কথা হচ্ছে স্টার্টের আগে আমি স্টার চিহ্ন কেন দিচ্ছি, লক্ষ্য করো তোমার যে স্টার্ট নিজেও কিন্তু একটা অ্যাড্রেস। স্টার্ট যে লক্ষ্য করো স্টার্ট যে সেটা হচ্ছে 9EDA, স্টার্ট হচ্ছে 9EDA, তার মানে স্টার্ট কিন্তু নিজেও কিন্তু একটা অ্যাড্রেস। স্টার্ট নিজেও কিন্তু একটা অ্যাড্রেস। সিন্স স্টার্ট ইজ অ্যাড্রেস, so you have to put asterisk sign before start, because start itself is an address, so you have to put asterisk sign before start. তাহলে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন কিভাবে করি, ইন্টিজার লিখে প্রথমে এ লিখি, ইন্টিজার হচ্ছে আমার ডাটা টাইপ, এ হচ্ছে আমার ভেরিয়েবলের নাম। যেহেতু আমাদের ডাটা টাইপের নাম হচ্ছে নোড, আমার বানানো ডাটা টাইপের নাম হচ্ছে নোড, সেজন্য আমি ডাটা টাইপের নাম দিচ্ছি নোড। তারপরে হচ্ছে যে আমার ভেরিয়েবলের নাম হচ্ছে স্টার্ট লিখলাম। স্টার্টের আগে কেন স্টার চিহ্ন দিছি, কারণ স্টার্ট ইটসেলফ ইজ অ্যান অ্যাড্রেস। দেখতে পাচ্ছ 9EDA, সেটা নিজেও একটা অ্যাড্রেস, বিকজ অফ দ্যাট আই হ্যাভ রিটেন asterisk sign বিফোর স্টার্ট। ভেরিয়েবল ডিক্লারেশন কে বুঝো নাই বলতে পারো আমাকে। ভেরিয়েবল ডিক্লারেশন আমি আস্তে আস্তে কিন্তু প্রোগ্রামে দিকে যাচ্ছি, সুতরাং হচ্ছে তোমাকে কিন্তু বুঝতে হবে হাউ টু ডিক্লেয়ার ভেরিয়েবল ফর দ্য লিঙ্ক ডিয়ার স্টুডেন্ট। তুমি বাক্স দেখে দেখে কিন্তু ভেরিয়েবল ডিক্লারেশন করবা। বাক্স, এই যে বাক্সের প্রথম অংশে আছে ডেটা, এই বাক্সটা কিভাবে বানাইছি তুমি নিচে দেখতে পাচ্ছ 10 মানে একটা ডেটা, 24CF এটা মানে অ্যাড্রেস অফ নেক্সট নোড। তাহলে আমার বাক্সের মধ্যে আছে প্রথম অংশের ডাটা, পরে অংশ আছে অ্যাড্রেস অফ নেক্সট নোড। যেহেতু ডাটা আছে যেন ডাটা, পরেরটা আছে হচ্ছে অ্যাড্রেস অফ নেক্সট নোড, যেহেতু অ্যাড্রেস অফ নেক্সট নোড, সো আই হ্যাভ রিটেন নেক্সট। তাহলে এখানে হচ্ছে নেক্সট লিখছি, ডাটা লিখছি এবং হচ্ছে নেক্সট লিখছি। নেক্সট এর আগে কেন স্টারিক সাইন দিছি সেটাও বলছি,
কারণ নেক্সট হচ্ছে itself is an address 24CF that is the address, so to indicate it is an address so you have to put star sign before next. এই আমি এই স্ট্রাকচারকে দিয়ে স্ট্রাক লিস্ট স্ট্রাকচার দিয়ে একটা টাইপ বানাইছি, টাইপের নাম হচ্ছে নোড। নোড যেমন ইন্টিজার একটা টাইপ, ক্যারেক্টার একটা টাইপ, ফ্লোট একটা টাইপ, তারপর ডাবল একটা টাইপ। দোজ টাইপস আর স্ট্যান্ডার্ড ডাটা টাইপস, বাট হিয়ার আই হ্যাভ ক্রিয়েটেড মাই ওন ডাটা টাইপ। আমি নিজে ডাটা টাইপ একটা বানাইছি, সেই ডাটা টাইপের নাম হচ্ছে নোড। কাকে দিয়ে বানাইছি? স্ট্রাক লিস্টকে দিয়ে। আমি স্ট্রাক লিস্টের নাম ডাক দিয়েছি, স্ট্রাক লিস্টকে দিয়ে আমি নোড নামক একটা টাইপ বানাইছি। টাইপ বানাইতে হলে কি লিখতে হবে? টাইপ ডে। এবার তোমার ভেরিয়েবলের নাম আছে স্টার্ট, বলছি হচ্ছে যে স্টার্ট। ভেরিয়েবল ডিক্লারেশন আমরা কিভাবে করি? প্রথমে ইন্টিজার লিখি, ইন্টিজার লিখি এ। ইন্টিজার মানে কি? ডাটা টাইপ। যেহেতু তোমারটা ডাটা টাইপ নোড, তাহলে আমি লিখছি নোড। আর তোমার ভেরিয়েবলের নাম স্টার্ট, ভেরিয়েবলের নাম স্টার্ট। স্টার্টের আগে কেন স্টার চিহ্ন দিছি? কারণ ইট ইজ অ্যান অ্যাড্রেস। 9EDA itself it is an address. Start itself is an address, so before start you have to put start sign. Dear student, তোমরা বুঝতে পেরেছো যে ভেরিয়েবল ডিক্লারেশন বুঝছো না বুঝো নাই? জি স্যার। হ্যাঁ, ভেরিয়েবল ডিক্লারেশন কিন্তু করতে হবে, প্রোগ্রামে কিন্তু পাঠতে হবে তোমাকে ভেরিয়েবল ডিক্লারেশন। এবার আসো যে তোমাকে তো শিখালাম যে ভেরিয়েবল ডিক্লারেশন তুমি কিভাবে করবা। এবার তোমাকে শিখাচ্ছি তুমি স্টেটমেন্ট কিভাবে লিখতে হয়, কি লিখলে কি হয় সেটা শিখাবো আগে। যে এখানে হচ্ছে স্টেটমেন্ট, সবার আগে হচ্ছে আমি স্টেটমেন্টস লিখতেছিল করো। আমি লিখছি স্টার্ট ইকুয়াল টু নোড স্টারিং ম্যালক সাইজ অফ নোড। তাহলে যদি তুমি স্টার্ট নামক একটা খালি বাক্স বানাইতে চাও, মেমোরিতে যদি জায়গা দখল করতে চাও, কিভাবে তুমি জায়গা দখল করবা? তুমি লিখবা স্টার্ট, যেহেতু তোমার বাক্সটার নাম হচ্ছে স্টার্ট, এই জন্য লিখছি স্টার্ট ইকুয়াল টু তোমার ডাটা টাইপের নাম হচ্ছে নোড। তোমার ডাটা টাইপের নাম হচ্ছে নোড, সেজন্য লিখছি ডাটা টাইপের নাম হচ্ছে নোড স্টার। ম্যালক হচ্ছে স্ট্যান্ডার্ড ফাংশন টু অ্যালোকেট মেমোরি। সাইজ অফ নোড বলছি অতটুকু জায়গা দখল করো, নোডের সাইজ যতটুকু ততটুকু জায়গা দখল করো। বলছি নোডের সাইজ যতটুকু ততটুকু জায়গা দখল করো। Size of is an standard function, malloc is an standard function, so size of node. আমি যদি সাইজ অফ ইন্ট লিখি, বলো দেখি কত বাইট জায়গা দখল করবে? সাইজ অফ ইন্ট যদি লিখি তাহলে সাইজ অফ যদি 4 বাইটস। 4 বাইট। সাইজ অফ ইন্ট মানে হচ্ছে কিন্তু 4 বাইটস। এখানে আমি লিখছি সাইজ অফ নোড, এখানে লিখছি আমি সাইজ অফ নোড। বলছি যে নোডের সাইজ, নোড একটা টাইপ, নোডের মধ্যে কি কি আছে? ডাটা আর নেক্সট। বলছি নোডের সাইজের সমান জায়গা দখল করা। সুতরাং এই লাইন লেখার সাথে সাথে ছবিতে কি হবে আমি তোমাকে ছবি এঁকেও দেখাচ্ছি যে তুমি ছবিটা কি হবে। তুমি কিন্তু প্রোগ্রামে যদি লেখো স্টার্ট ইকুয়াল টু নোড স্টারিং ম্যালক সাইজ অফ নোড, সাথে সাথে যদি মেমোরিতে জায়গা থাকে, যদি মেমোরিতে ফ্রি স্পেস থাকে, মেমোরি হিপে যদি ফ্রি স্পেস জায়গা থাকে, সেই ক্ষেত্রে সে এরকম স্টার্ট নামক একটা বাক্স বানাবে, স্টার্ট নামক একটা বাক্স বানাবে। শুধু কিন্তু প্রোগ্রামের মধ্যে তুমি তার প্রোগ্রামের মধ্যে আর বাক্স বানাতে পারবে না। প্রোগ্রামের মধ্যে লিখবে স্টার্ট equal to node star malloc size of node. If you write this statement, then this type of box will be created. This box name is start, because in the code you have written start equal to node star malloc of size of node, so start box named start will be created. Now start data equal to 10. Now start data equal to 10. Now start data equal to 10. তাহলে তুমি যদি লেখো এবার প্রথম অংশের মধ্যে দেখো তোমার স্টার্ট নামক বাক্সটা এখন খালি, স্টার্ট নামক বাক্সটা খালি। এই খালি বাক্সের প্রথম অংশের মধ্যে আমি 10 লিখতে চাই। কিভাবে লিখবো? প্রথম অংশের মধ্যে আমি 10 লিখতে চাই। হাউ ক্যান আই রাইট 10 ইন দ্য ফার্স্ট পার্ট অফ দ্য স্টার্ট? আগে লিখতে হবে বাক্সের নাম। তোমার বাক্সের নাম হচ্ছে স্টার্ট, যেহেতু তোমার খালি বাক্সটার নাম স্টার্ট, সেজন্য প্রথমে লিখলাম স্টার্ট। অ্যারো চিহ্ন দিয়ে লিখবা তুমি কোন পার্টে লিখতে চাও। আমি যেহেতু প্রথম পার্টে লিখতে চাই, আর প্রথম পার্টের নাম ভেরিয়েবল ডিক্লারেশন সময় কি বলছি? ডাটা। প্রথম পার্টের নাম বলছি ডাটা, সেকেন্ড পার্টের নাম বলছি নেক্সট। ভেরিয়েবল ডিক্লারেশন সময় বলছি প্রথম পার্টের নাম ডাটা, দ্বিতীয় পার্টের নাম নেক্সট। তাহলে বলছে হচ্ছে যে স্টার্ট, আগে লিখবা বাক্সের নাম। তোমার বাক্সের নাম হচ্ছে স্টার্ট, বাক্সের নাম স্টার্ট। যেহেতু আমি প্রথম অংশের মধ্যে লিখতে চাই, বাক্সের প্রথম অংশে লিখতে চাই, প্রথম অংশের নাম ভেরিয়েবল ডিক্লারেশনের সময় বলছি ডাটা। তাহলে হচ্ছে বলছি যে স্টার্ট নামক বাক্সের
ডাটা অংশের মধ্যে লিখতে চাই 10, তাহলে স্টার্ট অ্যারো চিহ্ন দেন ডাটা ইকুয়াল টু 10। এটা লেখার সাথে সাথে কি হবে, এই বাক্সটার স্টার্ট বাক্সটার ডেটা ফিল্ডে 10 লেখা হয়ে যাবে। ডেটা ফিল্ড মানে কোনটা, প্রথম অংশ, প্রথম অংশের মধ্যে 10 লেখা হয়ে গেছে। তারপর আসো হচ্ছে থার্ড লাইন আসো, আমি চাচ্ছি যে স্টার্ট বাক্সটা সেকেন্ড অংশের মধ্যে নাল লিখতে। স্টার্ট বাক্সটা সেকেন্ড অংশের মধ্যে নাল লিখতে কিভাবে লিখবো, আগে লিখতে হবে আবার আগের মতো কথা, আগে লিখবা বাক্সের নাম, তোমার বাক্সের নাম স্টার্ট, তাহলে হচ্ছে স্টার্ট বাক্সটা, যেহেতু আমি দ্বিতীয় অংশের মধ্যে নাল লিখতে চাই তাহলে আমি লিখবো আগে বাক্সের নাম হচ্ছে স্টার্ট, স্টার্ট বাক্সটা সেকেন্ড খণ্ড, সেকেন্ড খণ্ডের নাম তুমি ভেরিয়েবল ডিক্লারেশনের সময় কি বলছো, নেক্সট, তাহলে বলছি সেকেন্ড খণ্ডের মধ্যে, সেকেন্ড খণ্ডের মধ্যে লিখবো হচ্ছে নাল। সো আই হ্যাভ রিটেন স্টার্ট, সেকেন্ড খণ্ডের নাম হচ্ছে নেক্সট, start arrow sign next equal to null. So null will be assigned to second part of the box. 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার লাইন বুঝতে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো, স্যার বুঝি না। ডিয়ার স্টুডেন্ট বলো বলো, ওকে ওকে আর নট, বলো। স্যার এখানে তো হচ্ছে যে নেক্সটে যখন আমরা ফার্স্টে লিখছিলাম তখন তো হচ্ছে অ্যাড্রেস বোঝানোর জন্য তো আমরা পয়েন্টার ইউজ করছিলাম, বাট 3 নম্বরে এখানে আমরা কেন পয়েন্টারটা ইউজ করলাম না, এটাও তো হচ্ছে না এখানে তো পয়েন্ট, এখন তো আমরা ওইখানে লিখতেছি যে ওইখানে আমরা কি লিখবো, এখন তো আর অ্যাড্রেস লেখা কিছু নাই। এই এখানে কোন, এখানে স্টারের আগে কি স্টার চিহ্ন দিছি, দেই নাই, স্টার চিহ্ন দিব হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশনের সময়। ভেরিয়েবল ডিক্লারেশনের সময় বলে দিছি যে ইট ইজ অ্যান অ্যাড্রেস, স্টার্ট ইটসেলফ ইজ অ্যান অ্যাড্রেস, নেক্সট ইটসেলফ ইজ অ্যান অ্যাড্রেস, এটা কিন্তু ভেরিয়েবল ডিক্লারেশনের সময় বলে দিছি। কিন্তু তুমি যখন কোড লিখবা, এটা তো কোড, এখন তো আর ভেরিয়েবল ডিক্লারেশন করতেছি না, এখন তো কোড লিখতেছি, কোড লেখার সময় কিন্তু স্টার দিতে হবে না। তাহলে হচ্ছে যে এখানে লক্ষ্য করো, তাহলে এখানে বললাম, তাহলে এখানে হলো প্রথমে একটা খালি বাক্স বানাইছি, মনে রাখতে হবে খালি বাক্স বানাইতে হলে কি লিখতে হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর খালি বাক্সের প্রথম অংশের মধ্যে 10 লিখতে হলে কি লিখতে হয়, আগে লিখতে হবে বাক্সের নাম, তোমার বাক্সের নাম হচ্ছে স্টার্ট, তারপর তুমি যেহেতু বাক্সের 2 পার্ট আছে, প্রথম পার্টের নাম হচ্ছে ডাটা, দ্বিতীয় পার্টের নাম হচ্ছে নেক্সট, that I have written during the time of variable declaration. So since I want to write 10 in the first part of the start, so what can I have to write, what I have to write, at first I have to write the name of the box. Our box name is start, so at first you have to write start, then start has 2 parts, first part name is data, second part name is next. Since I want to write in the first part, so start, box name is start, but in the data field I want to write 10. So if I write start arrow sign data equal to 10, then 10 will be assigned to the first part of the start box. Now I want to write the null in the second part. How can I write the null in the second part? That means at first I have to write start, then the name of the second part is next. So box name is start, second part name is next. So start next equal to null. So null will be assigned to the next part of the start box. 1 number 2 number 3 number statement clear, dear student? বুঝছি না, বুঝি নাই? এবার আসো, আমি চাচ্ছি আরেকটা বক্স বানাইতে, আমি অলরেডি কিন্তু একটা বক্স বানাইছি, স্টার্ট 10, তারপর দেখতে পাচ্ছ নাল, এই পর্যন্ত আমার 3 নাম্বার পর্যন্ত আমি কিন্তু একটা বক্স বানাই ফেলছি। যেই বক্সটা বানাইছি এই বক্সটা মেমোরিতে আছে, মেমোরিতে তৈরি হয়েছে, তুমি কিন্তু বাইরে থেকে দেখতে পাবা না, এটা কিন্তু মেমোরিতে তৈরি হয়েছে। Since I have written 1 2 3 statements, now I want to create another box. আমি আরেকটা বক্স বানাতে চাই, যে বক্সের নাম হচ্ছে temp। তাহলে বক্স বানাইতে হলে কি লিখতে হয় তোমরা জানো, স্টার্ট ইকুয়াল টু নোড স্টারিক ম্যালক সাইজ অফ নোড লিখলে যদি স্টার্ট নামক একটা খালি বাক্স তৈরি হয়, তাহলে আমি টেম্প নামক একটা বাক্স বানাতে চাই, আমি টেম্প নামক একটা বাক্স বানাতে চাই। হোয়াট আই হ্যাভ টু রাইট, টেম্প ইকুয়াল টু নোড স্টারিক ম্যালক সাইজ অফ নোড। এই লাইন লেখার সাথে স্টার্ট, তুমি যেরকম করে স্টার্ট বানাইছো সেরকম করে হচ্ছে আমি টেম্প নামক আরেকটা বাক্স বানাচ্ছি।
তাহলে এই লাইন লেখার সাথে সাথে temp equal to node static malloc size of node লিখলে কি হবে, নতুন আরেকটা বাক্স তৈরি হলো, সেই যে এই বাক্সের নাম হচ্ছে temp। আর আগের বাক্সটা তো মেমোরিতে আছেই, যেটা 3 নাম্বার পর্যন্ত যে বাক্সটা আমি বানাইছি সেই বাক্সটা মেমোরিতে অলরেডি আছে। আমি আরো একটা বাক্স বানাইছি যার নাম হচ্ছে temp। এবার লিখি temp data equal to 20। তাহলে কি হবে, বাক্সের নাম temp, বলছি temp বাক্সটা ডেটা ফিল্ডে লিখতে হবে 20। তাহলে temp বাক্সটা ডেটা ফিল্ডে হচ্ছে 20 লিখছি, temp বাক্সটা ডেটা ফিল্ডে হচ্ছে 20 লিখছি 20। তাহলে temp বাক্সটা ডেটা ফিল্ডে 20 লেখা হয়েছে। তারপরে বলছি temp বাক্সটা নেক্সট ফিল্ডে হবে নাল, temp বাক্সটার বলছি নেক্সট ফিল্ডে হবে নাল, temp বাক্সটা নেক্সট ফিল্ডে হচ্ছে নাল। এটার সাথে সাথে দেখতে পাচ্ছ temp বাক্সের নেক্সট ফিল্ডে নাল হয়ে গেছে। নেক্সট ফিল্ডে আগে কিছুই ছিল না, নাও নেক্সট ফিল্ড কন্টেইনস নাল। এবার ডিয়ার স্টুডেন্ট, ভেরি ইম্পর্টেন্ট লাইন, আই ওয়ান্ট টু কানেক্ট দিস টু বক্স। আমি এই দুই বাক্সকে জোড়া লাগাবো, আমি কারণ এই দুই বাক্স কিন্তু আলাদা আলাদা আছে। This box and this box are disconnected. Now I want to connect these two boxes. Start বাক্স আর temp বাক্সকে জোড়া লাগাবো। কিভাবে জোড়া লাগাবো, জোড়া কিভাবে লাগাইতে হয় খুব ভালো করে শোনো। জোড়া লাগানোটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ দুজনকে জোড়া লাগাইতে হবে। স্টার্ট বাক্স আর temp বাক্সকে আমি জোড়া লাগাবো। জোড়া লাগানো মানে কি, তুমি লক্ষ্য করো, এই যে তুমি এইখানে মেমোরিতে তুমি জোড়া লাগাইছো, কিভাবে জোড়া লাগাইছো, এইখানে বলে দিছো যে পরবর্তী নোডের অ্যাড্রেস কত, 24CF ইজ দা অ্যাড্রেস অফ দা নেক্সট নোড, সেটা তুমি বলে দিছো। এটা দিয়ে এই যে 24CF এখানে লিখছো, লেখার সাথে সাথে কি হলো, 24CF নোড এই নোডের সাথে এই নোডের একটা কানেকশন হয়ে গেছে। তাহলে তুমি জোড়া লাগাবা কিভাবে, লক্ষ্য করো, তোমাকে কি লিখলে, তোমার প্রোগ্রামের মধ্যে কি লিখলে তোমার জোড়া হয়ে যাবে। তোমার জোড়া লাগাবা কিভাবে, এই জায়গার নাম কি আগে বলো দেখি, এই যে আমি মাউসের পয়েন্টটা যে জায়গাতে রাখছি এই জায়গার নাম কি বলো দেখি, মাউসের পয়েন্টটা যে এতক্ষণ পর্যন্ত নাল আছে, এতক্ষণ পর্যন্ত নাল ছিল, কিন্তু এই জায়গার নাম হচ্ছে নেক্সট। এই জায়গার এই যে মাউসের পয়েন্টটা যে জায়গা রাখছি, ডট যেখানে আছে ওই জায়গার নাম হলো ডাটা, আর আমার মাউসের পয়েন্টার এখন যেখানে আছে এর নাম হচ্ছে নেক্সট। ডট যে জায়গা আছে ওর নাম হচ্ছে ডাটা, কারণ ভেরিয়েবল ডিক্লারেশনের সময় বলছো কোন জায়গার নাম কি, প্রথম জায়গার নাম হচ্ছে ডাটা, দ্বিতীয় জায়গার নাম হচ্ছে নেক্সট। তাহলে বাক্সের প্রথম জায়গার নাম হচ্ছে ডাটা, ডট যেখানে আছে ওই জায়গার নাম ডাটা, আর মাউসের পয়েন্টার আমার যেখানে আছে এর নাম হচ্ছে নেক্সট। তাহলে তোমাকে বলতে হবে বাক্সের সাপেক্ষে মাউসের পয়েন্টার যেখানে আছে ওই জায়গার নাম, আগে বলো, বাক্সের সাপেক্ষে মাউসের পয়েন্টার যেখানে আছে ওই জায়গার নাম কি বলো, বাক্সের স্টার্ট নেক্সট, কারণ বাক্সের নাম স্টার্ট, বাক্সের সাপেক্ষে বলতে হবে। বাক্সের অলওয়েজ কিন্তু শুধু ডাটা বললে কিন্তু হবে না, শুধু ডাটা বললে কিন্তু কিছুই বুঝতে পারবে না প্রোগ্রাম। তোমাকে আগে বলতে হবে বাক্সটার নাম কি, তারপরে বলতে হবে তুমি কোন অংশের কথা বলছো সেটা বলতে হবে। তাহলে হচ্ছে যে প্রথম হচ্ছে বাক্সের নাম কি বলো, তোমার বাক্সের নাম কি, স্টার্ট স্টার্ট, আর আমি মাউসের পয়েন্টার যে জায়গা রাখছি ওই জায়গার নাম কি, নেক্সট স্টার্ট নেক্সট। তাহলে হচ্ছে যে মাউসের পয়েন্টার যে জায়গা রাখছি ওই জায়গার নাম ওর অরিজিনাল নাম হচ্ছে স্টার্ট নেক্সট। যেহেতু বাক্সটার নাম স্টার্ট আর মাউসের পয়েন্টার যেখানে রাখছি ওর নাম নেক্সট, তাহলে মাউসের পয়েন্টার যেখানে রাখছি ওর অরিজিনাল নাম হবে স্টার্ট নেক্সট, বাক্সের সাপেক্ষে হবে স্টার্ট নেক্সট। তাহলে স্টার্ট নেক্সট এর মধ্যে রাখতে হবে টেম্পের অ্যাড্রেস। টেম্প মানে কি, টেম্প মানে এই বাক্সটা, ট্যাপ মানে পরবর্তী বাক্সটা, পরবর্তী বাক্সের অ্যাড্রেসটাকে রাখতে হবে এই যে এইখানে আমার মাউসের পয়েন্টটা যেখানে আছে ওইখানে। তাহলে মাউসের পয়েন্টটা যেখানে আছে ওই জায়গার নাম তোমরা বলতো স্টার্ট নেক্সট, তাহলে তার মানে স্টার্ট নেক্সট এর মধ্যে রাখতে হবে হচ্ছে টেম্পের অ্যাড্রেস। টেম্পের অ্যাড্রেস, টেম্পের অ্যাড্রেসটা রাখতে হবে স্টার্ট নেক্সটে। এই জন্য আমি লিখছি দেখো, স্টার্ট নেক্সট ইকুয়াল টু টেম্প। স্টার্ট নেক্সট ইকুয়াল টু টেম্প লিখলে কি হবে, এই বাক্সের সাথে এই বাক্সের জোড়া লেগে গেল। এখন তোমার কথা প্রশ্ন থাকতে পারে, স্যার আগে তো স্টার্ট নেক্সট এর মধ্যে নাল ছিল, নালের কি অবস্থা হবে। তোমার যখন সেকেন্ড কানেকশনটা লেটেস্ট কানেকশন যখন হয়ে যাবে আগের জিনিসটা কিন্তু মুছে যাবে, সেজন্য কিন্তু আমি কিন্তু অটোমেটিক মুছে যাবে, তোমার মুছতে হবে না, অটোমেটিক মুছে যাবে। দেখতে পাচ্ছ নাল কিন্তু অটোমেটিক মুছে গেছে, কারণ আগে স্টার্টের নেক্সটে ছিল নাল, সে নাল কিন্তু অটোমেটিক মুছে গেছে। কেন মুছে গেছে, যখন আমি এই বাক্সের সাথে এই বাক্সের কানেকশন দিয়েছি তখনই হচ্ছে যে নালটা মুছে গেছে। তাহলে হচ্ছে যে কি লিখতে হবে, এই বাক্সের থেকে বাক্সের কানেকশন সবার আবারও বলছি, এই যে মাউসের পয়েন্টার যেখানে আছে সেই জায়গার নাম কি সেটা আগে জানতে হবে, এবং সেই জায়গার নাম শুধু নেক্সট বললে হবে না, বাক্সের সাপেক্ষে বলতে হবে। বাক্সের সাপেক্ষে ওই জায়গার নাম হচ্ছে স্টার্ট নেক্সট, সেজন্য লিখছি স্টার্ট নেক্সট
এই জায়গার মধ্যে রাখতে হবে পরবর্তী নোডের অ্যাড্রেস। পরবর্তী নোডের নাম হচ্ছে আমার ট্যাম্প, তাহলে ট্যাম্প নোডের অ্যাড্রেস রাখতে হবে হচ্ছে এই জায়গার মধ্যে, তাহলে দুজন জোড়া লেগে যাবে। তাহলে আমি বলছি এই জায়গার নাম যেহেতু স্টার্ট নেক্সট, তাহলে স্টার্ট নেক্সট এর মধ্যে রাখতে হবে ট্যাম্পের অ্যাড্রেস। ট্যাম্পের অ্যাড্রেস রাখলেই কি হবে, স্টার্ট নেক্সট যদি আমি ট্যাম্প রাখি তাহলেই কিন্তু হচ্ছে দুইজন জোড়া হয়ে গেছে। এটা ভালো করে বুঝছো কিনা, কারণ এটা হলো বেসিক। আমি তোমাকে বেসিক বুঝাচ্ছি যে তুমি কিভাবে জোড়া লাগাবা, দুইজনদের কিভাবে জোড়া লাগাবা, কারণ জোড়া তো লাগাইতে হবে লিঙ্গুইস্ট, জোড়া লাগাইতে হবে, বাক্স বানাইতে হবে, বাক্সের ভিতরে ডাটা লিখতে হবে, সবই তোমাকে শিখাইছি। প্রথমে শিখাইছি যে একটা খালি বাক্স বানাইতে হলে কিভাবে, স্টার্ট নামক খালি বাক্স বানাইতে হলে কি করবা, স্টার্ট বাক্সটার শুরুতে 10 লিখতে চাইলে কি লিখবে, কিভাবে কি স্টেটমেন্ট লিখবা, স্টার্ট বক্সের সেকেন্ড অংশের মধ্যে না লিখতে হলে কি লিখবা সেটা শিখেছি। তারপরে ট্যাম্প নামক একটা খালি বাক্স বানাইতে হলে কি লিখবা সেটাও শিখেছি। তারপর ট্যাম্প বাক্সের প্রথম অংশের মধ্যে 20 লিখতে চাই কি লিখবা সেটা শিখলাম। ট্যাম্প বাক্সের সেকেন্ড অংশের মধ্যে না লিখতে চাই কি লিখতে হবে সেটা শিখলাম। তারপরে প্রথম বাক্সের স্টার্ট বাক্সের সাথে ট্যাম্প বাক্সকে আমি জোড়া লাগাবো, জোড়া লাগাইতে হলে লিখতে হবে কি লিখতে হবে, স্টার্ট নেক্সট ইকুয়াল টু ট্যাম্প। তুমি যদি মনে করো যে স্যার আমি তো মুখস্থ করবো, স্যার আপনি এত বোঝাচ্ছেন কেন, তুমি মুখস্থ করলেও লিঙ্গুইস্ট রাখতে পারবো না, কারণ লিঙ্গুইস্টে কিন্তু এখন তো সহজ, কিন্তু আমি কিন্তু সামনে যখন কোডে যাব তখন তোমার মাথা টাথা পুরো এলোমেলো হয়ে যাবে। তুমি যদি ঠিক মতো ডায়াগ্রাম না বুঝো তাহলে কিন্তু তুমি মুখস্থ করো পরীক্ষা হলে লিখতে পারবো না লিঙ্গুইস্ট। কারণ পরীক্ষার হলে লিঙ্গুইস্ট না বুঝলে, ছবি না বুঝলে তুমি কখনোই পারবে না। কিন্তু বুঝতে হবে, তোমাকে স্টেটমেন্ট বুঝতে হবে, হাউ টু রাইট দ্য স্টেটমেন্ট। এখানে লিখছি স্টার্ট নেক্সট ইকুয়াল টু ট্যাম্প। স্টার্ট নেক্সট কেন লিখছি, কারণ হচ্ছে এই জায়গাটা মাউসের পয়েন্টটা যে জায়গা আছে এই জায়গার নাম হচ্ছে স্টার্ট নেক্সট, এই জায়গার মধ্যে রাখতে হবে পরবর্তী নোডের অ্যাড্রেস। পরবর্তী নোডের নাম ট্যাম্প, সুতরাং ট্যাম্প নোডের অ্যাড্রেস কি রাখতে হবে এই জায়গার মধ্যে, তার মানে স্টার্ট নেক্সটে এই জায়গার নাম হচ্ছে স্টার্ট নেক্সট, কারণ ডট যেখানে আছে ওই জায়গার নাম ডেটা, আর যেখানে আমার মাউসের পয়েন্টার আছে ওই জায়গার নাম নেক্সট, তাহলে স্টার্ট নেক্সট এর মধ্যে রাখতে হবে হচ্ছে ট্যাম্প। স্টার্ট নেক্সট এর মধ্যে রাখতে হবে ট্যাম্প, তাহলে হচ্ছে ট্যাম্পকে রাখলে স্টার্ট নেক্সট ইকুয়াল টু ট্যাম্প, এই লাইন লেখার সাথে সাথে কি হবে, দুই বাক্স জোড়া লেগে গেছে। সবাই বুঝছো না বুঝো নাই, কি বুঝছি না বুঝি নাই, নাকি মাথা টাথা পুরা গেছে? বুঝছি স্যার। কি মাথা কানের উপর মাথার উপর দিয়ে যাচ্ছে, নাকি হচ্ছে যে আমি কিছু আসলে বুঝতেছি? হ্যাঁ, এই কোড কিন্তু লেখা পারতে হবে, এই যে স্টেটমেন্ট গুলো জানতে হবে যে কি করতে হবে। এবার আসো এইখানে হচ্ছে যে আমি তোমাকে কিন্তু ইংলিশের বেসিক বোঝাচ্ছি যাতে তুমি ইংলিশ বেসিক তোমার ঠিক হয়ে যায়। স্টার্ট ইকুয়াল টু নোড স্টারিক ম্যালক সাইজ অফ নোড, এই লাইন লিখলে কি হবে এবার দেখি তোমরা বলতে পারো কিনা, বল দেখি এই লাইন লিখলে কি হবে। স্টার্ট ইকুয়াল টু নোড স্টার ম্যালক সাইজ অফ নোড, একটু আগে শিখেছি তোমাকে। স্টার্ট বক্স তৈরি হয়েছে, একটা খালি বাক্স তৈরি হবে, বাক্সটার নাম কি বলো, স্টার্ট। স্টার্ট, এই স্টার্ট ইকুয়াল টু নোড, এই যে আমি অ্যারো চিহ্ন দিয়ে বলছি, এই লাইন লিখলে কি হবে, স্টার্ট ইকুয়াল টু নোড স্টার ম্যালক সাইজ অফ নোড লিখলে স্টার্ট নামক একটা খালি বাক্স তৈরি হবে। তারপর বলছি স্টার্ট এর নেক্সট এ নাল, বল দেখি এই লাইন লিখলে কি হবে। স্টার্ট নেক্সট ইকুয়াল টু নাল, এই লাইন লিখলে কি হবে বলো। স্যার স্টার্ট নেক্সট বক্সে নাল হবে। স্টার্ট এর নেক্সট বক্স না, নেক্সট অংশে স্টার্ট বাক্সটা নেক্সট অংশের মধ্যে নাল হয়ে যাবে। তারপর লিখছি প্রিভ ইকুয়াল টু স্টার্ট, এই লাইন লিখলে কি হবে বল দেখি। প্রিভ ইকুয়াল টু স্টার্ট, এই লাইন লিখলে কি হবে। লিখছি প্রিভ ইকুয়াল টু স্টার্ট, এই লাইন লিখলে কি হবে। যে বাক্সটার নাম স্টার্ট আছে সেই বাক্সটার একটা নতুন নাম দিয়েছি আমি প্রিভ। প্রিভ মানে প্রিভিয়াস আর কি। তো হচ্ছে যে বাক্সটার নাম স্টার্ট আছে সেই বাক্সটার একটা নতুন নাম দিয়েছি প্রিভ। যে বাক্সটার নাম স্টার্ট আছে সেই বাক্সটার একটা নতুন নাম দিয়েছি প্রিভ, সুতরাং হচ্ছে প্রিভ দিয়েছি। এবার লক্ষ্য করো এইখানে আমি একটা লুপের মধ্যে কতগুলো স্টেটমেন্ট লিখছি, দেখো কি হয়। তোমার কিন্তু এই পর্যন্ত আমরা যা বানিয়েছি প্রিভ ইকুয়াল টু স্টার্ট, এরকম একটা বাক্স বানিয়েছি। স্টার্ট বাক্সটার প্রথম অংশ খালি, সেকেন্ড অংশের মধ্যে না লিখছি, আর যে বাক্সটার নাম স্টার্ট সেই বাক্সটার একটা নতুন নাম দিয়েছি প্রিভ। যে বাক্সটার নাম স্টার্ট সেই বাক্সটার একটা নতুন নাম দিয়েছি প্রিভ। এই বাক্সটা আমার বানানো হয়ে গেছে। এবার লক্ষ্য করা হয় এইখানে আমরা একটা লুপ দিয়েছি। লুপে প্রথমে আই এর মান হচ্ছে 10, আই এর মান হচ্ছে 10 নেবে, কম্পিউটার সবার আগে আই এর মান হচ্ছে 10 নেবে। আই এর মান 10 দিয়েছি। আই এর মান 10 দেওয়ার পরে আমরা জানি যে ইনিশিয়াল সেকশন পড়ার পরে, এগুলো তোমরা এসপিএল এ পড়ছো লুপে, ইনিশিয়াল সেকশনে লেখা আছে আই ইকুয়াল টু 10, সো আই হ্যাভ রিটেন আই ইকুয়াল টু 10।
Now termination condition will be checked. Here I less than equal to 30, so I less than equal to 30, termination condition will be checked. যেহেতু I এর মান 10, 10 less than equal to 30, this condition is true. আমরা জানি কন্ডিশন সত্য হইলে কি হয়, লুপের ভিতরে ঢুকে। কন্ডিশন সত্য হইলে লুপের ভিতরে ঢুকে, তাহলে লুপের ভিতরে ঢুকলো। লুপের ভিতরে লক্ষ্য করো, ঢুকলে লুপের ভিতরে প্রথমে কি লেখা আছে? temp equal to node static malloc size of node। বলো দেখি এই লাইন লিখলে কি হবে? এই লাইন লিখলে কি হবে বলো দেখি? temp box, temp নামক একটা বক্স তৈরি হবে। আমি আমার আগে এটা ছিল, আগে ছিল স্টার্ট নামক একটা বক্স, আগে ছিল এই বক্সটা, সেই বক্সটা তো আছে এই মেমোরিতে। এখন আমি বলছি উপরন্তু আরেকটা বক্স বানাও, যে বক্সের নাম হচ্ছে temp। তাহলে temp নামক একটা বক্স, আমি লক্ষ্য করো temp নামক একটা বক্স আমি বানিয়েছি, temp নামক একটা বক্স বানিয়েছি, নতুন বক্স বানিয়েছি এই লাইন দিয়ে। যেহেতু আমি লুপের কন্ডিশন যেহেতু সত্য, লুপের কন্ডিশন সত্য বলে আমি লুপের ভিতরে ঢুকলাম। লুপের ভিতরে ঢুকে temp, প্রথম লাইন বলতেছে temp নামক একটা বক্স বানাও, temp নামক একটা বক্স বানালাম। এবার বলছে temp এর ডেটা ফিল্ডে হবে I। সেকেন্ড লাইন বলছে temp এর ডেটা ফিল্ডে হবে I। temp এর ডেটা ফিল্ডে, temp এর ডেটা ফিল্ড এতক্ষণ পর্যন্ত খালি ছিল, বলছে temp এর ডেটা ফিল্ডে I এর মান হচ্ছে তোমার 10। তাহলে বলছি temp এর ডেটা ফিল্ডে দেওয়া হচ্ছে I। temp ডেটা ফিল্ড মানে প্রথম ফিল্ড, প্রথম অংশ, প্রথম খালি অংশ, প্রথম খালি অংশের মধ্যে বলছি 10 লিখো, 10 লিখলাম। তারপরে বলছি temp এর নেক্সটে হচ্ছে নাল, এই পরের লাইন দিয়ে লক্ষ্য করো, থার্ড লাইন দিয়ে হচ্ছে temp এর নেক্সটে হচ্ছে নাল। তারপর আসো ফোর্থ লাইন, লুপের ফোর্থ লাইন বলছি প্রিভ এর নেক্সটে হবে temp। প্রিভ এর নেক্সটে temp, হুইচ প্রিভ? লক্ষ্য করো যে বাক্সটার নাম স্টার্ট, সেই বাক্সটার নামেই প্রিভ। তুমি দেখছো যে বাক্সটার নাম স্টার্ট তার নামে প্রিভ, যে বাক্সটার নাম স্টার্ট তার নাম প্রিভ, যে বাক্সটার নাম স্টার্ট তার নাম প্রিভ, যে বাক্সটার নাম স্টার্ট তার নাম প্রিভ। আমি বলছি যে প্রিভ এর নেক্সটে হবে temp, প্রিভ এর নেক্সটে হবে temp। এই লাইন দিয়ে কি হয় তোমাদেরকে আমি শিখেছি, জোড়া লাগানো শিখেছি, এখানে জোড়া লাগানো এখানে শিখেছি। সুতরাং প্রিভ এর নেক্সটে বলছি হচ্ছে temp। তাহলে প্রিভ বাক্সটা এবং temp বাক্সটা জোড়া লেগে যাবে, প্রিভ বাক্সটা এবং temp বাক্সটা জোড়া লেগে যাবে। লক্ষ্য করো প্রিভ বাক্সটা এবং temp বাক্সটা জোড়া লেগেছে, কারণ আমি বলছি প্রিভ এর নেক্সট হবে temp, প্রিভ বাক্সটা নেক্সট ফিল্ডে হবে temp, এটা দিয়ে হচ্ছে দুই বাক্স জোড়া লেগে গেছে। তারপরে বলছি প্রিভ ইকুয়াল টু temp। প্রিভ ছিল আগে প্রথম বাক্সটার নাম, বলছি প্রিভ কে কেটে পরে নিয়ে যেতে, বলছি প্রিভ ইকুয়াল টু temp। বলছি যে বাক্সটার নাম temp আছে সেই বাক্সটার নাম প্রিভ বানাও, যে বাক্সটার নাম temp আছে সেই বাক্সটার নাম প্রিভ বানাও। তাহলে temp এবং প্রিভ হচ্ছে এখন একই বাক্স, temp এবং প্রিভ হচ্ছে একই বাক্স। দেখতে পাচ্ছ temp এবং প্রিভ হচ্ছে একই বাক্স, temp এবং প্রিভ হচ্ছে একই বাক্স। আমি প্রিভকে এই স্টার্টের কাছ থেকে টেনে নিয়ে গেছি কার কাছে? temp এর কাছে। কিভাবে নিয়ে গেছি? আমি লিখছি প্রিভ ইকুয়াল টু temp। সুতরাং আমি আরেকবার বলছি, যারা কিন্তু বুঝতে পারো নাই এটা ভালো করে বোঝার চেষ্টা করো, বিকজ নাও আই এম গোয়িং টু concentrate on how to write statements for the linked list. So dear student, again I will start. তোমাকে কিন্তু ভালো করে পড়তেই হবে লিঙ্ক লিস্ট পরবর্তী চ্যাপ্টার সবগুলো কিন্তু লিঙ্ক লিস্টের উপর বেস করে, ডাটা স্ট্রাকচারের পরবর্তী যে চ্যাপ্টার গুলো আছে সব লিঙ্ক লিস্টের উপর বেস করে। সুতরাং তুমি কিন্তু তুমি যদি মনে করো যে স্যার লিঙ্ক লিস্ট পড়বো না স্যার, কিন্তু পরবর্তী চ্যাপ্টার যেগুলো আছে কিছু বুঝবে না, একদম ফাইনাল এক্সাম পর্যন্ত কোনো চ্যাপ্টারে তুমি বুঝতে পারবে না তুমি যদি লিঙ্ক লিস্ট না বুঝতে পারো, because linked list is basic data structure. So if you do not understand the linked list, in that case the remaining chapters you do not understand the remaining chapters. So you have to understand what is linked list and how to create node, how to write data on the node, how to assign null in the node. So you have to know. So start equal to node static malloc size of node. If you write this line, start a box which name is start will be created. That already I told you. Start next equal to null, এই লাইন লেখার সাথে সাথে কি হবে, অ্যারো সাইন দিয়ে আমি দেখা দিচ্ছি স্টার্ট বাক্সটা নেক্সট ফিল্ডে হচ্ছে নাল। বলছি প্রিভ ইকুয়াল টু স্টার্ট, এটা লেখার সাথে সাথে কি হবে, যে বাক্সটার নাম স্টার্ট আছে সেই বাক্সটার নাম হয়ে যাবে হচ্ছে প্রিভ। তারপর আমি এখানে একটা লুপ দিয়েছি, i এর মান হচ্ছে 10, তারপরে i less than equal to 30, i equal to i plus 10। তো হচ্ছে প্রথম আসো i equal to this initial section of the loop will be executed at first,
So I equal to 10, it will be executed at first. This is the initial part of the loop. Then termination condition will be checked. Since I less than equal to 30, this is our termination condition. Since I equal to 10, so 10 less than equal to 30, this condition is true. For loop condition is true. Since for loop condition is true, so program will execute the statements under the loop. So at first, temp equal to node static malloc size of node, this line will be executed. What is the purpose of this line? Using this line, we can create a box whose name is temp. So new box is created. Already I have created up to this point. Start, creep, null. This box is created. This box I have rewritten here. But using temp equal to node static malloc size of node, using this line, new box whose name is temp will be created. Now temp data equal to I. I told the computer here temp data equal to I. Since temp data I, what is the value of I? Our I value is 10. So temp data will be 10. Since temp data means our first part of the temp node. So temp data equal to 10. এবার আসো থার্ড লাইন, বসি টেম্পের নেক্সট হবে নাল, বসি টেম্প বাক্সটা নেক্সট, এতক্ষণ পর্যন্ত না কিছুই ছিল না, এখন বসি টেম্প বাক্সটা নেক্সট হবে নাল। থার্ড লাইন গেল। এবার আসো ফোর্থ লাইন, বসি প্রিভ নেক্সট হবে টেম্প। এই লাইন দিয়ে খুবই ভেরি ইম্পর্টেন্ট লাইন। I have to connect both boxes I have to connect. So prev next equal to temp. What is the prev? Prev মানে হচ্ছে আমার আগের বাক্সটা, এই যে স্টার্ট, যে বাক্সটার নাম আছে স্টার্ট, সেই বাক্সটার নামে আছে প্রিভ। বসি প্রিভ বাক্সের সাথে কানেকশন দিতে হবে হচ্ছে temp বাক্সটার। তাহলে প্রিভ বাক্সটার সাথে কানেকশন দিতে হবে হচ্ছে temp বাক্সটা। তাহলে আমি কি লিখছি? প্রিভ নেক্সট ইকুয়াল টু temp। এটা তোমাকে আমি শিখাইছি কানেকশন দিতে হলে কি করতে হবে। এই 7 নাম্বার স্টেটমেন্টটা তোমাকে শেখানো হয়েছে। সুতরাং হচ্ছে যে বসি প্রিভের নেক্সট হবে temp, বলছি প্রিভ বাক্সটা, এই যে প্রিভ বাক্সটা তার নেক্সট হবে temp। সুতরাং দুই বাক্স জোড়া লেগে গেছে। যখনই দুই বাক্স জোড়া লেগে যাবে তখনই প্রিভের আগে যে প্রিভের নেক্সটে আগে ছিল temp নাল, প্রিভের নেক্সটে আগে ছিল নাল, সেটা কিন্তু অটোমেটিক মুছে যাবে, যেটা তোমাকে আমি এখানেও বলছি আবারও বলছি। যখনই আমি এই বাক্সের সাথে এই বাক্সকে জোড়া লাগাবো তখনই কিন্তু নালটা অটোমেটিক মুছে গেল। এবার লক্ষ্য করো, বলছি প্রিভ ইকুয়াল টু temp। প্রিভ আগে ছিল কার সাথে? প্রিভ আগে ছিল স্টার্টের সাথে। আমি বলছি হচ্ছে যে প্রিভ ইকুয়াল টু temp, বলছি প্রিভকে স্টার্টের কাছ থেকে কেটে টেম্পের কাছে নিয়ে যাও। কি লিখছি? যে প্রিভ ইকুয়াল টু temp। এই লাইন লেখার সাথে সাথে কি হবে? প্রিভ এখান থেকে এখানে চলে যাবে। তাহলে যে বাক্সটার নাম temp আছে সেই বাক্সটারই এখন নতুন নাম হচ্ছে প্রিভ। যে বাক্সটার নাম temp আছে সেই বাক্সটার নতুন নামে হচ্ছে প্রিভ। তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেছে। লক্ষ্য করো, আমি দুইটা বাক্স বানাইছি। আয়ের মান আবার লুপ ঘুরে যাবে, লক্ষ্য লুপের ভিতরে যেহেতু আবার লুপ ঘুরে যাবে, আয়ের মান হয়ে যাবে 20। আয়ের মান 20 দিয়ে তোমরা আবার করবা, আয়ের মান 30 দিয়ে তোমরা করবা। আয়ের মান 20 হবে, আয়ের মান 30 হবে, এটা দিয়ে তোমরা করবা। আয়ের মান যখন 40 হয়ে যাবে তখন কিন্তু লুপের কন্ডিশন ফলস হয়ে যাবে। আয়ের মান যখন 40 হয়ে যাবে লুপের কন্ডিশন ফলস হয়ে যাবে। লুপের কন্ডিশন যখনই ফলস হয়ে যাবে তখন তুমি কি পাবা? মেমোরিতে পাবা এরকম একটা লিঙ্ক লিস্ট। মেমোরিতে এরকম একটা লিঙ্ক লিস্ট পাবা। আমি অলরেডি 10 পর্যন্ত বানাই দিছি। তোমাকে বানাই দিছি। আয়ের মান 10 নিয়ে আমি 10 পর্যন্ত বানাই দিছি। আয়ের মান 20 নিয়ে বলছি তোমরা নিজেরা করবা। কয় লাইন লিখতে হবে? 1 2 3 4 5 লাইন লিখতে হবে। এজন্য আমি 5টা ডট দিয়েছি। আমি অলরেডি দেখাই দিছি আয়ের মান 10 দিয়ে। আয়ের মান 10 দিয়ে 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন। আয়ের মান 10 দিয়ে 5 লাইন। আয়ের মান 20 দিয়ে হবে 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন। আয়ের মান 30 দিয়ে হবে 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন। আয়ের মান যখন 40 হয়ে যাবে লুপের কন্ডিশন ফলস হয়ে যাবে। লুপের কন্ডিশন যখনই ফলস হয়ে যাবে তখন তুমি পাবা এরকম একটা জিনিস পাবা, স্টার্ট 10 20 30 নাল। দেখতে পাচ্ছ একটা লিঙ্ক লিস্ট হয়ে গেছে। আমি 10 পর্যন্ত অলরেডি বানায় দেখাইছি আয়ের মান 10 দিয়ে। আয়ের মান 10 দিয়ে আমি 10 পর্যন্ত বানিয়ে দেখাইছি। কিন্তু তুমি আয়ের মান 30 পর্যন্ত যখন করবা তখন তুমি দেখবা যে এরকম একটা লিঙ্ক লিস্ট হয়ে গেছে। আয়ের মান যখন 40 হবে লুপ আর ঘুরতে পারবে না, তখনই তুমি এরকম একটা লিঙ্ক লিস্ট পেয়ে যাবে। দেখতে পাচ্ছ একটা লিঙ্ক লিস্ট হয়ে গেছে যেখানে আছে 10 20 30। দেখতে পাচ্ছ আমি কিভাবে একটা লিঙ্ক লিস্ট বানাইছি? বুঝছো? এই লজিক দিয়ে কিভাবে একটা লিঙ্ক লিস্ট বানাইছি বুঝছো কিনা সবাই বুঝছো? এই লজিক দিয়ে আমি একটা কিভাবে লিঙ্ক লিস্ট বানাইছি? হ্যাঁ এই তো স্যার। হ্যাঁ বলো। পরবর্তীতে কি আবার টেম্প থেকে শুরু হবে?
মানে হ্যাঁ, পরবর্তীতে আর স্টার্ট থেকে না, পরবর্তীবার হচ্ছে ট্যাম থেকে শুরু হবে। তুমি ঠিক আচ্ছা বলছো। আচ্ছা হ্যাঁ, পরবর্তীতে বার হলো আবার নতুন একটা ট্যাম বানাবে। আয়ের মান 20 নিয়ে লক্ষ্য করো। আয়ের আমি এক লাইন বলি, তুমি শোনো। আয়ের মান হচ্ছে যে আবার লুপ ঘুরে এসে আয়ের মান 20 হবে। আয়ের মান 20 হলে টার্মিনেশন কন্ডিশন ট্রু। এই যে টার্মিনেশন কন্ডিশন ট্রু আমি লিখে দিচ্ছি। তারপরে যদি টার্মিনেশন কন্ডিশন ট্রু হয় তাহলে হচ্ছে লক্ষ্য করো আবার ট্যাম্প নামক একটা বাক্স বানাবে। বলছে আবার ট্যাম্প নামক একটা বাক্স বানাও, তাহলে নতুন একটা বাক্স বানাবা। এটা পাশ দিয়ে এই 10-এর যে বাক্সটা আছে এই বাক্সটার পাশ দিয়ে ট্যাম্প নামক একটা বাক্স বানাবা। এখন তোমার প্রশ্ন থাকতে পারে, স্যার 10 যে বাক্সটা আছে ওর নাম তো ট্যাম্প না, নতুন বাক্স যখন ট্যাম্প বানাবা তখন ট্যাম্পটা কিন্তু এখান থেকে সরে যাবে। নতুন একটা বাক্স তো বানাইতে হবে তোমাকে। যখন লুপ ঘুরে আবার আসবে বলছি নতুন ট্যাম্প নামক নতুন একটা বাক্স বানাও, তাহলে হচ্ছে যে আবার নতুন একটা বাক্স বানাইতে হবে ট্যাম্প। তখন এই বাক্সের নাম আর ট্যাম্প থাকবে না, এই বাক্সের নাম শুধু থাকবে তখন ফ্রি। কারণ এই বাক্সের দুইটা নাম আছে। 10 যেখানে আছে ওই বাক্সের কয়টা নাম আছে বলো? 10 বাক্সটার কয়টা নাম আছে? দুইটা। একটা আছে ট্যাম্প, একটা কি নাম আছে? ফ্রি। যখন আমি নতুন একটা বাক্স আবার নতুন একটা বাক্স বানাবো ট্যাম্প, তখন কি হবে? নতুন বাক্সটার নাম হবে ট্যাম্প, কিন্তু 10-এর বাক্সটার নাম কি হবে বলো? ফ্রি। তখন তুমি আবার হচ্ছে এই 5 লাইন আবার লিখবা। তখন পরবর্তী লাইনগুলো ওটাকে প্রিভ দিয়ে ডিনোট করব। হ্যাঁ, প্রিভ দিয়ে ডেভেলপ করো। ওই যে লেখা আছে, স্টেটমেন্ট লেখা আছে, চমৎকার করে লেখা আছে। এই যে এখানে লেখা আছে স্টেটমেন্ট আমি লিখেছি, তুমি স্টেটমেন্ট দেখে করবা। দেখে করবা। এগুলো হচ্ছে বেসিক, সুতরাং তোমাকে কিন্তু জানতে হবে এটা, অর্থাৎ আয়ের মান 20 দিয়ে আয়ের মান 30 দিয়ে কিন্তু তোমাকে করতে হবে। বোঝা গেছে কি বলছি? এ হচ্ছে যে কথাবার্তা হলো। এবার আসা হচ্ছে যে তোমাকে অন্য আরেকটা বেসিক জিনিস বোঝাই। এই বেসিক জিনিস এটা কিন্তু পরীক্ষা আসবে, এটা কিন্তু বলে দিছি এটা পরীক্ষা আসবে। তুমি হচ্ছে যে এই জিনিসটা, এই যে সেকেন্ড জিনিসটা, এটা কিন্তু পরীক্ষা আসবে। পরীক্ষাতে কিভাবে আসবে সেটা আমি একটু পরে বলি, আগে বেসিক কথা শেষ হয়ে স্টেটমেন্ট ফর দ্য লিঙ্ক লিস্ট। দেখো স্টার্ট, আমি একটা লিঙ্ক লিস্ট বানাইছি। সবাই এই দিকে দেখো, স্লাইডে এখানে তাকাও। স্টার্ট 10, স্টার্ট নেক্সট হচ্ছে 20, স্টার্ট নেক্সট হচ্ছে 30, তারপর আছে নাল। দেখো যে এইখানে হচ্ছে 10, 20, 30 একটা লিঙ্ক লিস্ট আছে। লিঙ্ক লিস্ট আছে। এখন লিঙ্ক লিস্টে আমি তোমাকে কাছে জানতে চাই, বলো দেখি 10-এর নাম কি হবে? 10-এর নাম কি হবে বলো দেখি? 10-এর নাম আমার সাথে ইন্টারেক্টিভ হও, আমার সাথে ইন্টারেক্টিভ না হলে হ্যাঁ 10 বাক্সটার নাম হচ্ছে স্টার্ট। সবার আগে বাক্সটার নাম লিখবা। বাক্সটার নাম আছে হচ্ছে যে স্টার্ট, তাহলে লিখবা স্টার্ট। আর 10 যেখানে আছে সেটার নাম হচ্ছে ডাটা, তাহলে স্টার্ট ডাটা ইকুয়াল টু 10। দিস ইজ দ্য ভ্যালিড স্টেটমেন্ট। 10 কে তুমি লিখতে চাইলে কিভাবে লিখবা? স্টার্ট ডাটা ইকুয়াল টু 10, এটা আমি লিখছি। এবার আসো, আমার প্রশ্ন হচ্ছে এখন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাকে আমি জিজ্ঞাসা করছি, বলো দেখি 20 যে বাক্সটা আছে ওই বাক্সের নাম কি? প্রথম বাক্সের নাম তো 10, তাহলে প্রথম বাক্সের সাপেক্ষে 20 যে বাক্সটা আছে সেই বাক্সটার নাম কি বলো দেখি? স্যার স্টার্ট অ্যারো নেক্সট। স্টার্ট অ্যারো নেক্সট। কেন স্টার্ট অ্যারো নেক্সট বলো দেখি? স্টার্ট অ্যারো নেক্সট কেন? আমি তো লিখে দিয়েছি স্টার্ট অ্যারো নেক্সট। 20 যে বাক্স আছে ওই বাক্সের নাম হলো স্টার্ট অ্যারো নেক্সট। আমার প্রশ্ন হচ্ছে কেন? কারণ হচ্ছে কারণ লক্ষ্য করো, স্টার্ট বাক্সটার সেকেন্ড অংশের নাম কি বলো? স্টার্ট নেক্সট। তাহলে স্টার্ট, আমরা জানি দুইজনের মধ্যে কানেকশন থাকার অর্থ এটার অ্যাড্রেস, পরবর্তী নোডের অ্যাড্রেস এইখানে লেখা আছে। তাহলে এই জায়গার নাম হচ্ছে স্টার্ট নেক্সট যদি হয়, এই যে মাউস পয়েন্টার আমি যেখানে রেখেছি এই জায়গার নাম যদি হয় স্টার্ট নেক্সট, তাহলে 20 যে বাক্স আছে সেই বাক্সের নাম স্টার্ট নেক্সট। কারণ দুইজনের সাথে তো জোড়া আছে না? দুইজনের সাথে কি জোড়া আছে নাকি নাই? জোড়া আছে। তাহলে দুইজনের সাথে যেহেতু জোড়া আছে, তাহলে এই জায়গার নাম যদি হয় স্টার্ট নেক্সট, আমার মাউসের পয়েন্টার যেখানে আছে এই জায়গার নাম যদি হয় স্টার্ট নেক্সট, তাহলে বি যে বাক্সটার মধ্যে আছে সেই বাক্সটার নাম হচ্ছে যে স্টার্ট নেক্সট। অর্থাৎ হলো এই বাক্সটার নাম হচ্ছে স্টার্ট নেক্সট। তাহলে এই বাক্সটার নাম যদি স্টার্ট নেক্সট হয়, তোমরা বলবা 20 এর নাম কি হবে? স্টার্ট নেক্সট এর ডাটা। হ্যাঁ, স্টার্ট বাক্সের নাম স্টার্ট নেক্সট, বাক্সের নাম হচ্ছে স্টার্ট নেক্সট, আর বি যেখানে আছে ওই জায়গার নাম ডাটা। তাহলে বাক্সের নাম আগে লিখতে হবে স্টার্ট নেক্সট, বি যেখানে আছে ওর নাম হচ্ছে ডাটা,
তাহলে সেই স্টার্ট নেক্সট বাক্সের ডেটা অংশের মধ্যে আছে 20। এবার আমার প্রশ্ন হচ্ছে 30 যে বাক্সটার মধ্যে আছে, বলো দেখি ওই বাক্সটার নাম কি? আগে বলো এটার নাম কি? আমার মাউসের পয়েন্টার যেখানে আছে এই বাক্সের নাম কি বলো দেখি? স্টার্ট নেক্সট নেক্সট স্টার্ট নেক্সট নেক্সট। 20 যে বাক্সটার মধ্যে আছে ওই বাক্সের তৃতীয় অংশের নাম কি? আমার প্রশ্ন হচ্ছে 20 যেখানে আছে এই বাক্সটার সেকেন্ড খণ্ডের নাম কি? এই বাক্সটার সেকেন্ড খণ্ডের নাম হচ্ছে স্টার্ট নেক্সট নেক্সট, কারণ বাক্সটার নাম হচ্ছে স্টার্ট নেক্সট আর হচ্ছে এই খণ্ডের নাম হচ্ছে নেক্সট। তাহলে হচ্ছে স্টার্ট নেক্সট নেক্সট, তার বাক্সের নাম লিখতে হবে আগে। আগে হচ্ছে স্টার্ট নেক্সট হলো বাক্সটার নাম, আর মাউস পয়েন্টার যেখানে আছে ওই অংশের নাম নেক্সট, তাহলে হবে হচ্ছে স্টার্ট নেক্সট নেক্সট। যেহেতু 20 বাক্সের সাথে 30 বাক্স কানেক্টেড, সুতরাং এই জায়গার নাম যদি হয় স্টার্ট নেক্সট নেক্সট, তাহলে 30 বাক্সের নাম হবে স্টার্ট নেক্সট নেক্সট। এখন প্রশ্ন হচ্ছে 30 বাক্সের নাম যদি স্টার্ট নেক্সট নেক্সট হয় তাহলে 30 নাম কি হবে? বলো 30 নাম কি হবে বলো? স্টার্ট নেক্সট নেক্সট ডাটা। হ্যাঁ, এই যে স্টার্ট নেক্সট নেক্সট, আগে বাক্সের নাম লিখবা স্টার্ট নেক্সট নেক্সট, বাক্সের নাম লিখছি স্টার্ট নেক্সট নেক্সট, আর 30 যেখানে আছে ওই অংশের নাম ডাটা, তাহলে স্টার্ট নেক্সট নেক্সট বাক্সের ডাটা ফিল্ডে আছে হচ্ছে 30, সো দ্যাট উইল বি 30। এটা লিখলাম। এবার বলো দেখি নাল যেখানে আছে সেই অংশের নাম কি হবে? নাল যেখানে লেখা আছে এই অংশের নাম কি হবে? আগে বলো বাক্সের নাম কি? স্টার্ট নেক্সট নেক্সট, এটা হলো বাক্সের নাম। তাহলে বাক্সের নাম হলো স্টার্ট নেক্সট নেক্সট, আর নাল যেখানে লেখা আছে সেখানে সেই অংশের নাম নেক্সট। তাহলে স্টার্ট নেক্সট 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 ইকুয়াল টু। দেখতে পাচ্ছ ইংলিশে একটা কথা আছে, বাংলাতে একটা কথা আছে না যে কান টানলে মাথা আসে। প্রথম বাক্সের নাম তুমি জানো স্টার্ট, প্রথম বাক্সের নাম জানলে কিন্তু আমরা সব পরবর্তী সব বাক্সের নাম আমরা জানি। প্রথম বাক্সের নাম যদি আমরা জানতে পারি, সেকেন্ড বক্স বা বক্স, থার্ড বক্স, ফোর্থ বক্স, ফিফথ বক্স, যত বক্স আছে এর পিছন দিয়ে সব বক্সের নাম আমরা জানি। সুতরাং মনে রাখতে হবে লিঙ্ক লিস্টের মাথা কিন্তু ইম্পর্টেন্ট। যেমন আমাদের মাথা, লিঙ্ক লিস্টের মাথার নাম হচ্ছে স্টার্ট, লিঙ্ক লিস্টের মাথার নাম হচ্ছে স্টার্ট। এই যে ছেলে কথা বলবে না, লিঙ্ক লিস্টের মাথার নাম হচ্ছে স্টার্ট, লিঙ্ক লিস্টের মাথার নাম হচ্ছে স্টার্ট। সুতরাং লিঙ্ক লিস্টের মাথার নাম কিন্তু তোমাকে জানতে হবে। ইনকেস যদি লিঙ্ক লিস্টের মাথা তুমি হারাই ফেলো তাহলে কিন্তু তোমার পুরো লিঙ্ক লিস্ট কিন্তু হারাই যাবে। কারণ লিঙ্ক লিস্টের মাথা যদি দেখো, আমাদের লিঙ্ক লিস্টের মাথা হচ্ছে স্টার্ট, লিঙ্ক লিস্টের মাথার নাম আমি জানি, এই জন্য কিন্তু যেহেতু লিঙ্ক লিস্টের মাথার নাম স্টার্ট, আমি জানি পরবর্তী নোডের নাম স্টার্ট নেক্সট, পরবর্তী নোডের নাম স্টার্ট নেক্সট নেক্সট, আমি জানি এগুলা। যে কেন জানি? কারণ প্রথমটা জানি, প্রথমটার নাম স্টার্ট। কিন্তু ধরো আমি কোনো কারণে স্টার্টকে হারাই ফেলছি, তখন কিন্তু যদি হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমার পুরো লিঙ্ক লিস্ট কিন্তু মেমোরিতে হারা যাবে। আমি কিন্তু মেমোরিতে আর লিঙ্ক লিস্টকে অ্যাক্সেস করতে পারবো না। লিঙ্ক লিস্ট মেমোরিতে আছে অথচ কিন্তু আমি লিঙ্ক লিস্টকে মেমোরি থেকে অ্যাক্সেস করতে পারবো না, কারণ আমি মাথার নাম যদি কোনোভাবে হারিয়ে ফেলি। এই জন্য আমি বলি ক্লাসে যে লিঙ্ক লিস্টের মাথা নিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না। মাথা নিয়ে যদি তুমি বেশি নাড়াচাড়া করো, মাথা যদি কোনোভাবে হারায় যায় তাহলে সবে হারিয়ে যাবে। লিঙ্ক লিস্টের মাথা তো বুঝছো নিশ্চয়ই, লিঙ্ক লিস্টের মাথা এখানে আমাদের লিঙ্ক লিস্টের মাথার নাম হচ্ছে স্টার্ট। কারণ লিঙ্ক লিস্টের মাথার নাম যদি তুমি জানো, সেকেন্ড নোডের নামও জানো, কারণ প্রথমটার নাম যদি স্টার্ট হয় সেকেন্ডটার নাম স্টার্ট নেক্সট, থার্ডটার নাম জানো স্টার্ট নেক্সট নেক্সট। সুতরাং মাথার নাম কিন্তু ইম্পর্টেন্ট। মাথার নাম যদি কোনোভাবে তুমি হারিয়ে ফেলো তাহলে কিন্তু পুরো লিঙ্ক লিস্ট কিন্তু তুমি হারাই ফেলবা, আর পুরো লিঙ্ক লিস্ট হারাই ফেললে তুমি লিঙ্ক লিস্ট নিয়ে কাজ করতে পারবে না। সুতরাং মাথা নিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, লিঙ্ক লিস্টের মাথা নিয়ে নাড়াচাড়া করা যাবে না। তুমি বলতে পারো স্যার মাথা নিয়ে যদি নাড়াচাড়া করার দরকার হয় তাহলে আমি কি করবো? তাহলে সেই ক্ষেত্রে মাথার একটা নতুন নাম দিয়ে নিবা। কোনো কারণে যদি আমি বলছি লিঙ্ক লিস্টের মাথা নিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, যদি মাথা নিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার হয় সেক্ষেত্রে তুমি যেটা করবা, মাথার একটা ডামি নেম দিয়ে নিবা, মাথার একটা ছদ্মনাম দিয়ে নিবা, মাথার একটা ছদ্মনাম দিয়ে নিবা, দিয়ে নিয়ে মাথার একটা ছদ্মনাম দিয়ে ওই ছদ্মনাম দিয়ে কাজ করবা। কিন্তু তুমি অরিজিনাল মাথার নাম হলো স্টার্ট, অরিজিনাল মাথার নামকে নিয়ে কোনোভাবে কাজ করবে না। অরিজিনাল মাথার নাম নিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। অরিজিনাল মাথার নাম নিয়ে বেশি নাড়াচাড়া করলে যেটা হবে, অরিজিনাল মাথাটা হারাই যাবে। অরিজিনাল মাথা যদি হারা যায় পুরো লিঙ্ক লিস্টটা হারা যাবে।
সুতরাং হচ্ছে অরিজিনাল মাথা নিয়ে কাজ করা যদি দরকার হয়, তুমি অরিজিনাল মাথার একটা ডামি নেম দিয়ে নিবা। ডামি নেম ধরো কিছু একটা দিলে, আগেটা তো আমার কি নাম দিচ্ছি, প্রিপ দিচ্ছি, একটু আগে যেটা বুঝাইছি ওর ডামি নেম দিচ্ছি প্রিপ, ওরকম করে হচ্ছে একটা নাম ডামি নেম দিয়ে নিবা। ডামি নেম আগেরটা যেরকম দিয়েছি প্রিপ, ওরকম একটা ডামি নেম দিয়ে ডামি নেম প্রিপ নিয়ে কাজ করবা, কিন্তু স্টার্ট নিয়ে কাজ করবা না। এটা সবাই নিচ্ছে বুঝতে পেরেছো, বেসিক বুঝতে পেরেছো? এটা ডিয়ার স্টুডেন্ট বুঝতে পেরেছো না বুঝো নাই? ইয়েস স্যার। হ্যাঁ, এবার আসো সেকেন্ড যেটা আছে বলছি, এটা কিন্তু পরীক্ষা আসবে। এটা কিন্তু আমি যতবারই প্রশ্ন করছি আমি ততবারই কিন্তু এটা পরীক্ষা দিয়েছি। এটা দিছি, এটা না এক্সাক্ট এটা দেই নাই, মানে এরকম একটা দিছি। এইখানে কিন্তু উল্টা দিছি, আমি এখানে পরীক্ষা দিছি উল্টা। আমি স্টেটমেন্ট লিখে দিছি, লিখে দিয়ে আমি তোমাকে বলছি ছবিটা কি হবে, কারণ আমি আমার বোঝার দরকার যে তুমি আসলে ইংলিশ বুঝছো কিনা, সেটা বোঝার জন্যই কিন্তু আমি এই কাজটা করছি। লক্ষ্য করো, আমার বোঝার দরকার ছিল যে তুমি ইংলিশ বুঝতে পেরেছো কিনা, সেটা বোঝার জন্যই আমি কাজটা করছি। পরীক্ষায় আমি হলো স্টেটমেন্ট লিখে দেই, এই যে বাম পাশের গুলো আমি সব লিখে দেই পরীক্ষায়, যে হেড ইকুয়াল টু নোড স্টার ম্যালক সাইজ অফ নোড, কোড কিন্তু আমি লিখে দিয়েছি, বাম পাশের কোড লিখে দিয়েছি। তোমাকে বলছি ছবি কি হবে, তোমাকে বলছি ছবি কি হবে, ছবি আঁকা। তোমার কাজ হচ্ছে ছবি আঁকা, এটা হলো তোমার কাজ। তো বলো দেখি, হেড ইকুয়াল টু নোড স্টার ম্যালক সাইজ অফ নোড, এটার ছবি কি হবে? এই লাইন লিখলে কি হবে বলো? এটা বুঝলে কিন্তু ইংলিশ কিন্তু তোমার অর্ধেক বোঝা হয়ে গেছে। এই প্রশ্ন যদি তুমি ঠিক মতো বুঝতে পারো তাহলে ইংলিশ কিন্তু তোমার বোঝা অর্ধেক হয়ে গেছে। লক্ষ্য করো, হেড ইকুয়াল টু নোড স্টার ম্যালক সাইজ অফ নোড, এই লাইন লিখলে কি হবে বলো দেখি? একটা বক্স ক্রিয়েট করবে। একটা বক্সের নাম কি হবে বলো? বক্সের নাম কি দিয়েছি? হেড। হেড। হেড নামক একটা বাক্স তৈরি হবে। তারপর লিখি টেম্প ইকুয়াল টু নোড স্টার ম্যালক সাইজ অফ নোড, বলো দেখি এই লাইন লিখলে কি হবে? টেম্প নামে আরেকটা বক্স। হ্যাঁ, বাক্স। এবং হচ্ছে যখনই টেম্প বাক্স বানাবা তুমি কিন্তু আগের লাইনটা কিন্তু লিখে নিবা, আগের বার কি হয়েছিল সেটা কিন্তু লিখে নিবা। আগে হেড নামক একটা বাক্স, সেটা কিন্তু আমি লিখে নিচ্ছি, সেটা লিখে ওর পাশ দিয়ে টেম্প নামক একটা বাক্স লিখে নিচ্ছি। তারপর বলছি টেম্প ওয়ান ইকুয়াল টু নোড স্টার ম্যালক সাইজ অফ নোড, এই লাইন লিখলে কি হবে? টেম্প ওয়ানে আরেকটা বক্স, টেম্প ওয়ান নামক একটা বক্স তৈরি হবে। যখন টেম্প ওয়ান বানিয়েছিল আগের দুইটা বাক্স কিন্তু আগের লাইনটাতে যা হয়েছে সেটা কিন্তু আমি লিখে নিচ্ছি। আগের লাইনে হেড একটা বাক্স আছে, টেম্প একটা বাক্স আছে, ওটাকে আগে লিখে নিছি। আগের লাইনের দুইটাকে আমি লিখে নিয়ে তারপরে চিন্তা করতেছি এই লাইন দিয়ে কি হবে। টেম্প ওয়ান ইকুয়াল টু নোড স্টার ম্যালক সাইজ অফ নোড, এই লাইন লিখতে যেটা হবে টেম্প ওয়ান নামক একটা বাক্স তৈরি হলো। তারপরে বলছি টেম্প ওয়ানের ডাটা ইকুয়াল টু 30, বলো এই দেখি এই লাইন দিয়ে কি হবে, ছবিতে কি চেঞ্জ আসবে বলো? আগের লাইনে সব লিখে নিবা, আগের লাইনে যা হয়েছে, আগের লাইনে আছে হেড একটা বাক্স, টেম্প একটা বাক্স, টেম্প ওয়ান বাক্স, সেটা লিখে নিচ্ছি। লিখে নিয়ে এবার চিন্তা করো এই লাইন দিয়ে কি হবে? টেম্প ওয়ান ডাটা ইকুয়াল টু 30। হ্যাঁ, দেখতে পাচ্ছ টেম্প ওয়ান বাক্সের ডাটা ফিল্ডে, টেম্প ওয়ান বাক্সের ডাটা ফিল্ডে বলছি 30, টেম্প ওয়ান বাক্সের ডাটা ফিল্ডে 30। বুঝছি না বুঝি নাই, নাকি না বুঝে চুপ করে বসে আছি? বলছি তো যে এইটা যদি তুমি ভালো বুঝতে পারো তাহলে কিন্তু তুমি ইংলিশের অর্ধেক বোঝা তোমার হয়ে গেছে। তারপর বলছি টেম্পের ডাটা ইকুয়াল টু 40, বলো দেখি টেম্পের ডাটা ইকুয়াল টু 40, এই লাইন দিয়ে কি হবে বলো দেখি? টেম্পের ডাটা ইকুয়াল টু 40, আগের লাইনটা আমি লিখে নিচ্ছি, আগের লাইনে যা ছিল সেটা লিখে নিচ্ছি। বলো টেম্পের ডাটা ইকুয়াল টু 40, টেম্পের ডাটা অংশে 40 হবে। হ্যাঁ, টেম্পের ডাটা অংশে 40 হবে, দেখতে পাচ্ছ টেম্পের ডাটা অংশে 40 আমি লিখেছি। তারপর বলছি হেডের ডাটা অংশে হচ্ছে 10, আগের অংশ আগেরটা লিখে নিবা, আগের পুরোটা আমি লিখে নিচ্ছি, লিখে নিয়ে বলছি হচ্ছে টেম্পের ডাটা ফিল্ডে 10, এই লাইন দিয়ে কি হবে বলো? এই লাইন দিয়ে কি হবে বলো? হেডের ডাটা অংশে 10। হ্যাঁ, হেডের ডাটা অংশে 10, হেডের ডাটা অংশে 10। এবার খুবই গুরুত্বপূর্ণ, এবার কিন্তু হচ্ছে কানেকশন। বলছি টেম্প ওয়ানের নেক্সটে হবে টেম্প, এই লাইন দিয়ে কি হবে বলো দেখি? ছবির দিকে তাকিয়ে দেখো, বলো দেখি কি হয়েছে? টেম্প ওয়ানের নেক্সট অংশে টেম্প হবে। হ্যাঁ, বলছি টেম্প ওয়ানের নেক্সট হচ্ছে টেম্প, দেখতে পাচ্ছ টেম্প ওয়ানের নেক্সট, এই যে আমি একটা আলোচনা, টেম্প ওয়ানের নেক্সটে হচ্ছে টেম্প, দেখতে পাচ্ছ টেম্প ওয়ান বাক্সের সাথে টেম্প বাক্সকে জোড়া লাগিয়ে দিচ্ছি। বলছি টেম্প ওয়ানের নেক্সট হচ্ছে টেম্প, এই যে টেম্প ওয়ানের নেক্সটে হচ্ছে টেম্প, তার মানে টেম্প ওয়ানের নেক্সট হচ্ছে টেম্প, এই লাইন দিয়ে হচ্ছে আমি টেম্প ওয়ানের নেক্সট হচ্ছে টেম্প, এই জোড়াটা লাগিয়ে দিচ্ছি, দুই বাক্সকে জোড়া লাগিয়ে দিচ্ছি, টেম্প ওয়ানের সাথে টেম্প বাক্সকে জোড়া লাগিয়ে দিচ্ছি। তারপরে বলছি যে হেড নেক্সটে হবে, এটা আগেরটা লিখে নিবা, আগে যেটা ছিল, আগে যা হয়েছিল, আগের লাইনে যা হয়েছিল পুরোটা আমি লিখে নিচ্ছি। লিখে নিয়ে এবার বলছি হেড নেক্সটে হচ্ছে টেম্প ওয়ান, বলো দেখি এই লাইন দিয়ে কি হবে?
হেড নেক্সটে হচ্ছে ট্যাম্প 1, এই লাইন দিয়ে কি হবে বলো দেখি? হেডের নেক্সট অংশে ট্যাম্প 1। হ্যাঁ, তার মানে হচ্ছে যে টেম্প 1 এর সাথে কানেক্টেড কানেক্ট হয়ে যাবে, তবে হেডের সাথে ট্যাম্প 1 এর কানেকশন দিয়ে দিচ্ছি। যে কিভাবে হেড নেক্সট ইকুয়াল টু ট্যাম্প 1, বলছি হেড এর ইলা করে হেড নেক্সটে হচ্ছে ট্যাম্প 1, আমি হেড বাক্সের সাথে ট্যাম্প 1 বাক্সকে কানেক্ট করে দিচ্ছি। এবার হচ্ছে আবার হচ্ছে এই অংশ আবার লিখে নিবা, এই অংশ আমি আবার লিখে নিছি। ধরো এই অংশ আমি আবার লিখে নিছি, তুমি বলতে পারো স্যার এই অংশ কই লিখছেন, আপনি তো লেখেন না কিছু। কি লিখছি সবার আগে কে বলো দেখি? সবার আগে কে আছে আমাদের? সবার আগে কে আছে বলো দেখি? সবার আগে কে আছে? হেড আছে। হেড আছে সবার আগে, হেড। হেডের পরে কি আছে বলো দেখি? হেডের পরে কে? ট্যাম্প 1। হেডের পরে ট্যাম্প 1, এই যে ট্যাম্প 1 লিখছি। ট্যাম্প 1 এর পরে কে বলো? ট্যাম্প। ট্যাম্প, এই ট্যাম্প 1 এর পরে ট্যাম্প। দেখতে পাচ্ছ আমি সোজা করে রাখছি আর কি। সোজা করে রাখছি কিভাবে? হেডের পরে এই যে তুমি লিঙ্ক ধরে ধরে আগাও, হেডের পরে আছে হচ্ছে ট্যাম্প 1, ট্যাম্প 1 এর পরে আছে ট্যাম্প, তাহলে হেডের পরে ট্যাম্প 1, ট্যাম্প 1 এর পরে ট্যাম্প, তাহলে হচ্ছে যে এভাবে আমি সোজা করে রাখছি। সোজা করে এটারে সোজা করে এইটাকে আমি সোজা করে একে, এবার তোমাকে বললাম যে ট্যাম্পের নেক্সটে হচ্ছে নাল। ট্যাম্পের নেক্সটে নাল, এটা এই লাইন লিখলে কি হবে বলো দেখি? ট্যাম্পের নেক্সটে নাল এই লাইন লিখলে কি হবে? ট্যাম্পের নেক্সটে নাল এটা লিখলে কি হবে বলো? ট্যাম্পের নেক্সট অংশে নাল হবে। হ্যাঁ, ট্যাম্পের নেক্সট অংশে নাল হবে। দেখতে পাচ্ছ আগের ছবির সাথে পরের ছবি মিলাও। আগে ট্যাম্পের নেক্সটে কিছু ছিল না, আমি এখন বলছি ট্যাম্পের নেক্সটে নাল, এই যে ট্যাম্পের নেক্সটে নাল। দেখতে পাচ্ছ ট্যাম্পের নেক্সটে নাল হয়ে গেছে। তারপরে বলছে হচ্ছে ফ্রি ট্যাম্প 1, ফ্রি ট্যাম্প 1 লিখলে কি হবে? ফ্রি করা মানে হচ্ছে জায়গাকে ছেড়ে দেওয়া, ফ্রি করা মানে হচ্ছে জায়গাকে ছেড়ে দেওয়া, ওই বাক্সটাকে মুছে ফেলা। ফ্রি লিখছি ট্যাম্প 1, বলো দেখি তাহলে কোন বাক্সটা মুছে যাবে? ট্যাম্প 1 ট্যাম্প 1 বাক্সটা মুছে যাবে। ট্যাম্প 1 বাক্সটা মুছে গেছে। ট্যাম্প 1 বাক্সটা লক্ষ্য করো, ট্যাম্প 1 বাক্সটা মুছে গেছে। তারপরে বলছি হচ্ছে ট্যাম্প 1 বাক্সটা মুছে যাওয়ার পরে আমি বলছি হেড নেক্সট ইকুয়াল টু ট্যাম্প। এখন কি হবে বলো দেখি? হেড নেক্সট ইকুয়াল টু ট্যাম্প, এর দিয়ে কি হবে? হেড ট্যাম্পের সাথে কানেকশন হয়ে গেছে। বলছি হেড নেক্সট ইকুয়াল টু ট্যাম্প, হেডের সাথে ট্যাম্পের কানেকশন হয়ে গেছে। তারপরে বলছি ট্যাম্প 2 ইকুয়াল টু নোড স্টারিক ম্যালক সাইজ অফ নোড, এই লাইন দিয়ে কি হবে বলো দেখি? ট্যাম্প 2 নামক একটা বাক্স তৈরি হবে। এই যে ট্যাম্প 2 নামক, আগেরটা আমি লিখে নিছি, লিখে নিয়ে ট্যাম্প 2 নামক একটা বাক্স তৈরি হবে, বাক্স তৈরি করলাম। তারপরে বলছি ট্যাম্প 2 ডাটা ইকুয়াল টু 20, বলো দেখি এই লাইন দিয়ে কি হবে? ট্যাম্প 2 20 ইনসার্ট করব। হ্যাঁ, ট্যাম্প 2 এর ডাটা 20 সেট করব। ট্যাম্প 2 এর ডাটা 20 সেট করেছি। এই যে ট্যাম্প 2 এর ঘর আগে খালি ছিল, ফাঁকা ছিল, ট্যাম্প 2 এর ঘরে হচ্ছে 20 আছে। তারপর যে ট্যাম্প 2 এর নেক্সটে হচ্ছে ট্যাম্প, বলো দেখি এই লাইন দিয়ে কি হবে? ট্যাম্প 2 নেক্সট ইকুয়াল টু ট্যাম্প, এই লাইন দিয়ে কি হবে? বলছি ট্যাম্প 2 এর নেক্সট হবে ট্যাম্প। দেখতে পাচ্ছ ট্যাম্প 2 এর সাথে ট্যাম্পের কানেকশন হয়ে গেছে। তুমি বলতে পারো একটা কি দুইটা আছে ইয়ে করতে পারে, লিংক করতে পারে? হ্যাঁ, দুইটা পয়েন্ট করতে পারে, মানে হচ্ছে যে দুইটা কি দুইটার বেশি, 10টা ইচ্ছা করলে একটাকে পয়েন্ট করতে পারবে। এই দুইটা ট্যাম্পকে তাহলে দুইটা পয়েন্ট করতেছে, ট্যাম্পকে এদিক থেকে পয়েন্ট করতেছে হেড, এদিক থেকে পয়েন্ট করতেছে ট্যাম্প। তারপরে বলছি হেডের নেক্সট হবে ট্যাম্প 2, এলেন দিয়ে কি হবে বল দেখি? বলছি হেডের নেক্সট হবে ট্যাম্প 2, হেড হচ্ছে ট্যাম্প 2 তে চলে যাবে। অর্থাৎ হলো হেড আর ট্যাম্প 2 কানেক্ট হয়ে যাবে। স্যার একটা তো একটার সাথেই থাকবে, যেমন হেড তো এখন আর হচ্ছে টেম্পে থাকতে পারবে না, তো তখন ট্যাম্প 2 তে শিফট করবে। এই যে একটা ট্যাম্প তো দুইটাকে করবে না, দুইটা পয়েন্ট করতে পারবে না। এখানে বলছি হেডের নেক্সট হবে ট্যাম্প 2, বলছি হেডের নেক্সট হচ্ছে ট্যাম্প 2, বলছি হেডের নেক্সট হচ্ছে ট্যাম্প 2, হেডের নেক্সট হচ্ছে ট্যাম্প 2, তাহলে হেডের সাথে ট্যাম্প 2 কানেকশন হয়ে গেছে। এখন ও যেটা বলছে, মেয়েটা যেটা বললো, তো হচ্ছে যে সে বললো যে স্যার যে মনে রাখবা এক জায়গা থেকে দুইটা বের হতে পারে না, এটা কিন্তু মাথায় রাখবা, এক জায়গা থেকে দুইটা কানেকশন বের হতে পারে না। যেমন এই জায়গা থেকে একটা কানেকশন আছে ট্যাম্পের দিকে, এই জায়গা থেকে আরেকটা কানেকশন আছে ট্যাম্প 2 দিকে, তার দুইটা কানেকশন হতে পারে না। তাহলে কোনটা মুছে যাবে? যেটা আগে ছিল সেটা মুছে যাবে, যেটা পরে হয়েছে সেটা কিন্তু মুছবে না। তাহলে আগে ছিল হেডের সাথে ট্যাম্পের কানেকশন, হেডের সাথে ট্যাম্পের কানেকশন, এই কানেকশন দেওয়ার সাথে সাথে হেডের সাথে ট্যাম্প 2 কানেকশন দেওয়ার সাথে সাথে, তাহলে এই লাইন বলছে হেড নেক্সট ইকুয়াল টু ট্যাম্প 2, বলছে হেডের সাথে ট্যাম্প 2 কানেকশন দিয়ে দিলাম। এই লাইন দেওয়ার সাথে সাথে আগে যে কানেকশনটা ছিল হেডের সাথে ট্যাম্পের, ওই কানেকশনটা মুছে গেছে, এজন্য আমি কেটে দিয়েছি। দেখতে পাচ্ছ হেডের সাথে ট্যাম্প 2 কানেকশনটা অটোমেটিক মুছে যাবে।
তাহলে আমার লিঙ্ক লিস্টটা কি হলো বলো, লিঙ্ক লিস্টটা কি পেলাম বলো, তাহলে আমার আলটিমেট লিঙ্ক লিস্টটা কি পেলাম, ফাইনাল লিঙ্ক লিস্টটা কি পেলাম বলো। প্রথম হচ্ছে হেড 10, হেড 10, হেডের পরে আছে ট্যাম্প 2 আছে 20, হেডের পরে আছে ট্যাম্প 2 20, 20 এর পরে আছে হচ্ছে যে ট্যাম্প আছে 40, তাহলে ফাইনাল লিঙ্ক লিস্ট এটা। তাহলে তুমি ফাইনাল লিঙ্ক লিস্টটা পেয়ে গেছো। এটা কিন্তু পরীক্ষা আসবে, কিন্তু এটা তুমি মনে করো না যে সর্বদা আমাদেরকে ভয় দেখাচ্ছে আর কি, এটাকে এরকম একটা আমি কিন্তু প্রত্যেকবার পরীক্ষা দেব। স্যার এটা কোশ্চেনটা কিরকম থাকবে? ওই যে আমি শুধু তোমার স্টেটমেন্ট গুলো লিখে দিব, বাম পাশের স্টেটমেন্ট গুলো লিখে দিব, লিখে দিয়ে বলবো তোমাকে ছবি আঁকো প্রত্যেকটা লাইনের জন্য, তোমাকে বলবো প্রত্যেকটা লাইনের জন্য ছবি আঁকো, প্রত্যেকটা স্টেটমেন্টের জন্য ছবি আঁকে। আমি প্রত্যেকটা স্টেটমেন্টের জন্য ছবি আঁকছি, প্রত্যেকটা স্টেটমেন্টের জন্য আমি ছবি আঁকছি, প্রত্যেকটা কত মার্কস থাকবে স্যার এটা? এটা আমি প্রত্যেকবার দিই, এটা হলো 5 মার্কস। স্যার আপনি তো টেম্প 1টা ডিলিট করেছেন, তো ওটা যদি থাকতো তাহলে 4টা হতো। হ্যাঁ ওটা তো মুছে গেছে, ওটা তো আমি মুছে ফেলছি, ওটা ছেড়ে দিয়েছি। এখানে ফ্রি টেম্প 1 লিখলে ওই টেম্প 1 কে আমি মুছে ফেলছি, ফ্রি টেম্প 1 লিখে আমি টেম্প 1 কে আমি মুছে ফেলছি। লিঙ্ক লিস্টের বেসিক কি ভালো করে বোঝা গেছে নাকি বোঝা যায় নাই? তোমরা ভালো করে বুঝছো? হ্যাঁ সবাই ভালো করে বুঝছো লিঙ্ক লিস্টের বেসিক বুঝছো ভালো করে? জি স্যার। হ্যাঁ এটা কিন্তু পরীক্ষা আসবে বলছি, এই যে লাস্ট প্রশ্ন যেটা আজকে ক্লাসের লাস্ট প্রশ্ন যেটা, এরকম একটা প্রশ্ন প্রত্যেকবারই পরীক্ষা আসে, প্রত্যেকবারই পরীক্ষা দেই। সুতরাং তোমাকে কিন্তু এইরকম একটা প্রশ্ন পরীক্ষা থাকবে। আমি শুধুমাত্র এই অংশ, এই যে বাম পাশের স্টেটমেন্ট গুলা লিখে দিব, আর তোমার উত্তর হবে হচ্ছে ডান পাশের ছবি, তোমার উত্তর হবে হচ্ছে ডান পাশের ছবি। তুমি প্রথমে আমার প্রশ্ন থেকে বাম পাশের স্টেটমেন্ট গুলা লিখে নিবা, আমার প্রশ্ন থেকে, পরীক্ষার প্রশ্ন থেকে বাম পাশের স্টেটমেন্ট গুলা লিখে নিবা। লিখে নিয়ে আমি যেরকম অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে দেখাইছি, এই লাইনে দিলে কি হবে, এই লাইন দিলে কি হবে, এই লাইন দিলে কি হবে, এই লাইন দিলে কি হবে। তবে মনে রাখবা সেকেন্ড লাইন লেখার সময় প্রথম লাইনের ছবিটা এঁকে নিবা, থার্ড লাইন করার আগে সেকেন্ড লাইনের ছবিটা এঁকে নিবা, ফোর্থ লাইন করার আগে থার্ড লাইনের ছবিটা এঁকে নিবা, ফিফথ লাইন লেখার আগে থার্ড লাইনের ছবিটা এঁকে নিবা। এভাবে করতে হবে, করে করে একদম শেষ পর্যন্ত যাইতে হবে। শেষে গিয়ে তোমাকে বলতে হবে তুমি শেষ লাইনে গিয়ে তুমি ছবিটা কি পেয়েছো, শেষ লাইনে গেলে আমি ছবিটা পেয়েছি হচ্ছে এটা হেড, সবার আগে আছে হেড, তারপর আছে হচ্ছে ট্যাম্প 2, তারপর আছে ট্যাম্প। আর হেডের সাথে কিন্তু ট্যাম্পের কোনো কানেকশন নাই, দেখতে পাচ্ছ কেটে গেছে। সুতরাং হচ্ছে যে তাহলে হেডের সাথে কানেকশন আছে ট্যাম্প 2, হেডের সাথে কানেকশন আছে ট্যাম্প 2, ট্যাম্প 2 এর সাথে কানেকশন আছে ট্যাম্প 2 এর সাথে ট্যাম্প। সবাই লিঙ্ক লিস্টের বেসিক বুঝতে পেরেছি না বুঝি নাই? লিঙ্ক লিস্ট কিন্তু তোমাকে পারতেই হবে। তুমি বলতে পারো যে স্যার এত কঠিন কঠিন উল্টাপাল্টা জিনিস আমার কাছে উল্টাপাল্টা মনে হচ্ছে, কারণ বাকি চ্যাপ্টার সবগুলো লিঙ্ক লিস্টের উপর বেস করে একদম ফাইনাল এক্সাম পর্যন্ত। সুতরাং সব চ্যাপ্টার কিন্তু লিঙ্ক লিস্টের উপর বেস করে, তুমি যদি লিঙ্ক লিস্ট না বুঝো তাহলে কিন্তু বাকি চ্যাপ্টার গুলো বুঝতে তোমার কষ্ট হবে, বুঝতে পারবে না। আজকে এখানে শেষ। তোমরা হচ্ছে যে আমি কিন্তু স্যাম্পল কোশ্চেন 1 2 3 দিছি, আমি আবারও অ্যানাউন্স করতেছি যে মিড টার্ম এক্সামে স্যাম্পল প্রশ্ন যতগুলা মিড হওয়ার আগ পর্যন্ত দিব, সব প্রশ্নগুলো সলভ করতে হবে, করলেই তুমি মিডের প্রশ্নের আনসার পারবা। কারণ আমি মিডের সব প্রশ্ন দিয়েছি হচ্ছে স্যাম্পল কোশ্চেন থেকে, মিডের সব প্রশ্ন দিয়েছি হচ্ছে স্যাম্পল কোশ্চেন থেকে। সুতরাং স্যাম্পল কোশ্চেন কিন্তু তোমাকে সলভ করতে হবে। আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে সিটি যখন তুমি জমা দিবা, সিটি 1 জমা দেওয়া অলরেডি জমা দিছো তোমরা, সিটি 1 এর সাথে স্যাম্পল 1 কেও সলভ করে জমা দিতে হবে। সিটি 2 করার সময় স্যাম্পল 2 কেও সলভ করে জমা দিতে হবে। সিটি 3 করার সময় স্যাম্পল 3 করে জমা দিতে হবে। সিটি 4 করার সময় স্যাম্পল 4 কে করে জমা দিতে হবে। সুতরাং স্যাম্পল প্রশ্নগুলো সিটিটার সাথে স্যাম্পল কোশ্চেনও কিন্তু জমা দিতে হবে, এই হলো কথা। কারণ আমি হোম অ্যাসাইনমেন্ট আর দিব না, সুতরাং তুমি কিন্তু হচ্ছে স্যাম্পল কোশ্চেন জমা দিলে আমি ওইখান থেকে মার্কস নিয়ে তোমাকে হচ্ছে যে ওই যে তোমার হোম অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট করব। সুতরাং ডিয়ার স্টুডেন্ট, হোয়াট আই এম ট্রাইং টু সে, I hope that you have understood
So very careful. Data structure is basic subject of computer science. তুমি যদি প্রোগ্রামার হিসেবে কাজ করতে চাও, তুমি যদি মনে করো তোমার ক্যারিয়ার ডেভেলপ করবা কম্পিউটার সায়েন্সে, in that case you have to know structure programming language, you have to know data structure algorithm 1, you have to know data structure algorithm 2, and you have to know the object oriented programming. এই চারটা কোর্স তুমি পারার পরে তুমি যদি বলো স্যার আমি বাকি সাবজেক্ট কিছুই পড়বো না, কিছু যায় আসে না, তুমি যদি বাকি সাবজেক্টে খারাপও করো, আমাদের অনেক স্টুডেন্ট আছে এখান থেকে পাস না করেও চাকরি করে, তুমি জানো সেটা? আমাদের অনেক স্টুডেন্ট আছে চাকরি করে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে চাকরি করে, সে এখনো তার সার্টিফিকেট উঠায় না। যেমন আমি ই জেনারেশনের সিনিয়র ডাইরেক্টর, তোমরা জানো ই জেনারেশনে একজন আছে, আমি জানি সেই ইউআই এর স্টুডেন্ট, সে কিন্তু এখনো পর্যন্ত তার সার্টিফিকেটটা তোলে না, তুলে সে কিন্তু ই জেনারেশনে লিড হিসাবে, সফটওয়্যারের লিড হিসাবে সে চাকরি করে, এবং সে স্যালারি পায় হলো এখন 1.5 লাখ টাকা। সে কিন্তু দেখো ইউআই থেকে এখনো কিন্তু সার্টিফিকেটও তোলে না। সুতরাং কম্পিউটার সায়েন্সে পড়তে হইলে কিন্তু কম্পিউটার সায়েন্সে তুমি যদি প্রোগ্রামার হিসেবে ইন্ডাস্ট্রিতে চাকরি করতে চাও, তুমি যদি কম্পিউটার সায়েন্সে পাস নাও করো, কিন্তু তুমি যদি এই চারটা সাবজেক্ট জানো, স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম 1, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম 2 এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এই চারটা কোর্স তুমি যদি জানো, তোমাকে কেউই কিন্তু চাকরি ঠেকাইতে পারবে না, ঠেকাইতে পারবে না। তুমি হলো যে ভালো স্যালারি নিয়ে 2 লাখ 3 লাখ টাকা 4 লাখ টাকা স্যালারি নিয়ে তুমি ইন্ডাস্ট্রিতে চাকরি করতে পারবে, কিন্তু তুমি মনে করো সিজিপিএ 3.99, তুমি প্রোগ্রামিং কিছুই পারো না, তোমাকে কেউ চাকরি দেবে না। কারণ কম্পিউটার সায়েন্সে তোমার সিজিপি দিয়ে কিচ্ছু যায় আসে না, তোমাকে ইউ হ্যাভ টু নো দ্য প্রোগ্রামিং, ইউ হ্যাভ টু নো প্রোগ্রামিং, ইউ হ্যাভ টু নো দ্য ডাটা স্ট্রাকচার, ইউ হ্যাভ টু নো দ্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো স্যার অ্যাটেন্ডেন্স নেবেন না, ক্লাস আছে এই যে এখন শেষে দিচ্ছি। তো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, কথাগুলো কিন্তু মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে যে তোমাকে ভালো রেজাল্ট এসে গুরুত্ব দিতে হবে প্রোগ্রামিং ভালো পারা, এটাকে বেশি গুরুত্ব দিতে হবে, বিকজ ইউ হ্যাভ টু গো টু ইন্ডাস্ট্রি ফর জব, সো ইউ হ্যাভ টু নো how to write code and how to develop the code. Responded roll call. ঐশী স্যার আছি। হ্যাঁ, তারপর হচ্ছে আহসানুল্লাহ। ইয়েস স্যার। প্রিয়ব্রত। ইয়েস স্যার। মুনিম। ইয়েস স্যার। মাহবুব। সোহান। মাহবুব সোহান নাই। নয়ন মোল্লা। ইয়েস স্যার। তারপর হচ্ছে শিফাত আবার গত সেমিস্টার মতো শুরু করছে, ক্লাস করে না। লুবনা। প্রেজেন্ট স্যার। সাদিয়া। ইয়েস স্যার। তারপর হচ্ছে মিম। ইয়েস স্যার। তারপর বিভা। ইয়েস স্যার। তারপর হচ্ছে মেহেদি। প্রেজেন্ট স্যার। মোজাম্মেল। ইয়েস স্যার। আবুজর। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে নাহিয়ান। তারপর তারিকুল ইসলাম সোহান। প্রেজেন্ট স্যার। উজ্জ্বল। ইয়েস স্যার। আজিজ। আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ। শাকিল। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে তানিম। ইয়েস স্যার। তারপর হচ্ছে যে মামুনুর রশিদ। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে জুটন কৃষ্ণ আচার্য। ইয়েস স্যার। তারপর হচ্ছে নাদিব আহসান। ইয়েস স্যার। মাসুদ। ইয়েস স্যার। তারপর হচ্ছে যে মাইসুন মাসহিরা। প্রেজেন্ট। তারপর হচ্ছে রাবিব। ইয়েস স্যার। মাসফিরাত। প্রেজেন্ট স্যার। শাহিল। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে শফিউল কামরান। ইয়েস স্যার। তারপর হচ্ছে যে সাইদ বিন সাবিদ। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে তাসফিয়া। প্রেজেন্ট স্যার। স্বর্ণা। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে ইশরাত। প্রেজেন্ট স্যার। সামিরা। ইয়েস স্যার। তারপর হচ্ছে তাসমিমা হোসেন। স্যার তাসমিমা তো স্যার ছিল স্যার, একটু আগেও ছিল। জি স্যার, তাসমিমা ছিল। আচ্ছা, তারপর স্যার মেবি নেট চলে গেছে। তারপর ইফতি।
Yes, sir. তারপর হচ্ছে শাওন। Yes, sir. তারপর হচ্ছে যে কাজী মারুফ। Yes, sir. জান্নাতুল ফেরদৌস জাহরান। Present, please. নূর ইসলাম সৌরভ। Present, sir. সাদিকুর রহমান। ছিল তো স্যার। ছিল। তারপর হচ্ছে যে সুফল। Yes, sir. তারপর হচ্ছে সোহা। Present, sir. তারপর গোলাম মাহমুদ। Present, sir. তারপর জিসান। Yes, sir. তারপর হচ্ছে সরোয়ার। Present, sir. তারপর হচ্ছে নুহাস। Present, sir. তারপর হচ্ছে যে মোহাইমেন আছে না নাই? তারপর শান্ত বিশ্বাস। Yes, sir. তারপর হচ্ছে নুসরাত জাহান। Present, sir. তারপর হচ্ছে মুনা। Yes, sir. আফতাহি আহমেদ। Present, sir. তারপর হচ্ছে জীবন। Present, sir. ওর বাবা 53 হয়ে গেছে আমার স্টুডেন্ট। এখানে স্টুডেন্ট কম ছিল। স্যার গতকাল লাস্ট দিনের ক্লাসে স্যার ক্লাসে ছিলাম, কিন্তু অ্যাটেন্ডেন্স দেওয়ার টাইমে স্যার আমার কারেন্ট চলে গেছিল। নাম কি? এটার নাম কি? স্যার জুবায়ের মোহাম্মদ। কত সিরিয়াল নাম্বার বলো। স্যার সিরিয়াল নাম্বার স্যার 42। জুবায়ের মোহাম্মদ সুফল না? জি স্যার। স্যার বাকিটা কি লিভ করব? সবাই লিভ করো এবং হচ্ছে সবাই কিন্তু ইয়েগুলো হচ্ছে যে ঠিকঠাক মতো করে জমা দাও না, তাহলে কিন্তু হলো মিড টার্ম পরীক্ষা পারবা না। তুমি মিড টার্ম পরীক্ষা পারবা না। মিড টার্ম পরীক্ষা যদি পারতে চাও তাহলে হচ্ছে যে ইয়ে করো, যে ওগুলা করে জমা দিতে হবে, কপি করে না। কারণ মিড টার্ম পরীক্ষাতে তুমি তো আর কপি করতে পারবে না। তাহলে হচ্ছে যে আসো গত ক্লাসে 28 তারিখ না? 28 তারিখ ছিল। কি বলছো? কত 42 না? জি স্যার। কেউ আছো? কত ক্লাসে প্রেজেন্ট ছিল? আমি অ্যাবসেন্ট দিয়েছি স্যার। বলো। হ্যাঁ স্যার, লেট রেজিস্ট্রেশন গুলো কি স্যার কোনো ওগুলো স্যার দিয়ে দিই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্টে সেফ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। Assalamu alaikum, sir.